নেহার সাথে ব্রেকআপের দুদিন পর রেহান সন্ধ্যায় একা রাস্তায় হাঁটছে। ফুরফুরে বাতাস, জনশূন্য পথ, রাস্তার লাইটগুলো জ্বালানো, অন্ধকার ও আলোর মিশ্রণে দেখতে ভালোই লাগছে শহরের রাস্তা। যানবাহন অন্য দিনের তুলনায় আজ একটু কম। 3 মাসের রিলেশন ছিল নেহার সাথে। মেয়েটাকে ভালোবাসত খুব, কিন্তু মেয়েটা তাকে ঠকিয়েছে। অবশ্য রেহান নিজেই ব্রেকআপ করেছে, কারণ নেহা মেয়েটা ছেলেদের সাথে মেলামেশা বেশি করত, যা রেহানের একদম পছন্দ না। কয়েকবার না করা সত্ত্বেও শোনেনি। তারপর সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে নেহা একটা লোভী মেয়ে। রেহানের টাকার জন্যই তার সাথে রিলেশনে জড়িয়েছে। রেহানের বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান। মা, বাবা, রেহান ও তার ছোট ভাই রিয়াদ ছাড়া তার পরিবারে আর কোনো সদস্য নেই। রেহান একদম মনমরা হয়ে গেছে। কয়েকদিন আগেই মাত্র মাস্টার শেষ করে বাবার বিজনেসের দিকে একটু মনোযোগ দিয়েছে। অফিস থেকে ফেরার পর কিছু ভালো লাগছিল না তার। সারা দিন অফিসের কাজে ব্যস্ততা, তাই সন্ধ্যায় একা একটু বাইরে বেরিয়েছে। রেহান কিছুটা দূর থেকে দেখতে পাচ্ছে সে যে পথে হাঁটছে সে পথ দিয়ে একটা মেয়ে দৌড়ে আসছে। একবার হোঁচট খেয়ে পড়েও গেছে, আবার উঠে দৌড়ে এসে রেহানের উপর ঝাঁপিয়ে পড়ল। রেহানও মেয়েটিকে ধরে ফেলল। মেয়েটির পরনে লাল শাড়ি, সাথে গহনা, বিয়ের সাজ। মেয়েটি হাঁপাচ্ছে খুব, কোনো কথা বলতে পারছে না। এই মেয়ে, কে তুমি? দৌড়াচ্ছ কেন এভাবে? ওরা আমাকে নিয়ে যাবে। রেহান পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কোথায়? কেউ তো নেই। কোথা থেকে এসেছো তুমি? তোমার পরিচয় কি? বউ। মেয়েটি আর কিছু বলতে পারল না। নিজের সমস্ত ভার রেহানের উপর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। রেহান ভয় পেয়ে গেছে, ডাকাডাকি করছে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মাঝ রাস্তায় এখন এই মেয়েকে নিয়ে কি করবে সে? কিছুই বুঝতে পারছে না। সে কি মেয়েটিকে ফেলে রেখে যেতে পারবে? না না না, তা অন্যায় হয়ে যাবে। এখন কি করবে সে? এদিকে কোনো মানুষও নেই যে সাহায্য চাইবে। বেশ কিছুটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে। সে মেয়েটিকে ফুটপাতের একপাশে ছাউনিতে বেঞ্চে বসিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি নিয়ে এলো। তারপর মেয়েটির মুখে ছিটিয়ে দিল। মেয়েটির হাত ঘষে তাকে ডাকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটির চোখ খুলে তাকালো। মেয়েটি রেহানকে এত কাছে দেখে কিছুটা ভয়ে পিছিয়ে গেল। আশেপাশে তাকে আর কাউকে দেখতে পেল না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। পানি খাও। মেয়েটি চুপচাপ কিছুটা পানি খেয়ে নিল। বাসা থেকে পালিয়ে এসেছো? মেয়েটি মাথা দুদিকে নাড়িয়ে না করলো। তাহলে দৌড়াচ্ছিলে কেন? মেয়েটি কিছু না বলে রেহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওরা আমাকে ধরে নিয়ে যাবে, নাইফ দিয়ে আমাকে মেরে ফেলবে। হেল্প মি প্লিজ। জড়িয়ে ধরাতে রেহান কিছুটা অস্বস্তি বোধ করছে। নেহার সাথে 3 মাস রিলেশন থাকলেও কখনো নেহাকে জড়িয়ে ধরেনি। সে মেয়েটিকে সোজা করে বসালো। কেউ তোমাকে ধরে নিয়ে যাবে না, কান্না থামাও। মেয়েটির কান্না থামছেই না। রেহান পকেট থেকে রুমাল বের করে দিল। ইউজ করেছেন? একে তো হেল্প করছি, এখন আবার জিজ্ঞেস করছে রুমাল ইউজ করা নাকি। ক্লিন ইউজ করতে পারো। মেয়েটির রুমাল নিয়ে সাথে সাথে চোখের পানি, নাকের পানি সব মুছে নিল। রেহানের রুমাল নষ্ট করে দিল। রেহান এদিক ওদিক একটু পায়চারি করে আবার মেয়েটির পাশে এসে বসলো। নাম কি তোমার? বউ। এটা আবার কারো নাম হয়? তোমার আজ বিয়ে ছিল? না। এবার রেহানের মনে হলো মেয়েটি নিশ্চয় তাকে মিথ্যা বলছে, হয়তো বাসা থেকে পালিয়ে এসেছে। দেখো, আমাকে মিথ্যা বলবা না, সত্যি করে বলো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মিথ্যে বলছি না। তোমার বাসা কোথায়? লন্ডন। এতক্ষণ মনে হচ্ছিল মিথ্যা বলছে, এখন তো মনে হচ্ছে এই মেয়ে পাগল। এই মেয়ে, কি যাতা বলছো? বাসা লন্ডন হলে ঢাকায় কি করছো? এই একদম চুপ। এখন কোথায় যাবে সেটা বলো, পারলে হেল্প করব। জানি না। জানো না মানে? বাসা থেকে বের হয়েছে কেন? নিজের বাসার ঠিকানা বলো, আর না হয় কোনো রিলেটিভের ঠিকানা বলো। জানি না। কারো ফোন নাম্বার? জানি না। আশ্চর্য, জানো কি তাহলে? আমার যতটুকু সম্ভব হেল্প করছি। নিজের পথ নিজে দেখো এবার। আমি যাই। কোথায় যাব? আমি কি জানি। রেহান বাসা ফেরার জন্য চলে গেলে সেখান থেকে কিছুটা পথে আসতেই তার খারাপ লাগলো। এভাবে একটা মেয়েকে রাস্তায় ফেলে যাওয়া কি তার উচিত হচ্ছে? তারই বা কি করণীয়? সে তো চাচ্ছিল সাহায্য করতে, কিন্তু মেয়েটি তো কিছুই বলছে না। সে আবার ছাউনিতে গেল। এসে দেখলো মেয়েটি ভয়ে কাচুমাচু হয়ে ছাউনিতেই বসে আছে। আমাদের বাসায় যাবে? ভয় নেই, যেতে পারো। আমার পরিবার আছে, আব্বু, আম্মু, ছোট ভাই। আজ রাত থেকে কাল নিজের বাসায় চলে যাও। রেহান দেখতে পেল মেয়েটি এক হাত পেটে চেপে ধরে বসে আছে। কোনো সমস্যা? ক্ষুধা লেগেছে। রেহান নিজের মাথায় হাত দিয়ে বসলো। একে তো পালিয়ে এসেছে, এখন আবার ক্ষুধা নিয়ে পড়েছে। মেয়েটির যেন কোনো চিন্তাই নেই।
থাকবে কিভাবে? চিন্তা তো সব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বসে আছে। আমার বাসা সামনেই, 10 মিনিট লাগবে হেঁটে যেতে। বাসায় গিয়ে খেয়ে নিও। খুব ক্ষুধা লেগেছে, আমি উঠতেই পারছি না। ওকে বসো, আমি আসছি। কি আর করার, সামনের দোকান থেকে একটা কলা, একটা পানির বোতল আর 2টা কেক নিয়ে এলো। মেয়েটির হাতে দিতেই এসে সে একের পর এক সব খাবার খেয়ে নিল। হয়তো খুব ক্ষুধার্ত, সারাদিন না খেয়েই ছিল। হয়েছে, এবার ওঠো। রেহানের কয়েক পা এগিয়ে পেছনে তাকিয়ে দেখে মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে, যাবে না? আমি হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। এবার কি তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাবো? তাহলে কিভাবে যাবে? একটা অটো নিলেই তো হয়। এখানে আবার অটো পাবো কোথায়? গ্রাম থেকে এসেছো নাকি? দেখতে পাচ্ছ না বড় বড় বাস ট্রাক চলছে? দাঁড়াও একটু, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। রেহান রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোকানের ওপাশ থেকে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে সেখানে গেল রিক্সা নেওয়ার জন্য, কিন্তু রিক্সাওয়ালা বলছে যাবে না। সে অনেক বলে দ্বিগুণ ভাড়া দিয়ে তারপর রিক্সা নিয়ে এলো। মেয়েটিকে ডেকে বলল উঠতে। রিক্সাওয়ালা মেয়েটিকে দেখে হা হয়ে আছে, যা রেহানের চোখ এড়ায়নি। রিক্সাওয়ালা হয়তো ভাবছে, হয়তো এই ছেলে বিয়ে বাড়ি থেকে মেয়ে নিয়ে পালিয়ে এসেছে। যে কেউ দেখলে তো তাই ভাববে। রেহান কিছু না বলে মেয়েটিকে নিয়ে রিক্সায় উঠল। তারপর তার বাসার পাশে এসে মেয়েটিকে নিয়ে নামলো। মেয়েটি বাইরে থেকে বাড়িটা দেখলো। 5-6 তলা হবে বাড়িটা। পুরো বাড়িতে লাইট জ্বলছে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তোমার তো আবার পা ব্যথা, আমার হাতে ভর দিয়ে হাঁটো। গেটের কাছে এসে দারোয়ান গেট খুলে হা করে আছে। বড় ভাইজান কি বিয়ে করে ফেললো নাকি? হা করে আছো কেন? না কিছু না। মেয়েটি রেহানের হাতে ভর দিয়ে হাঁটছে। গেটের ভেতরে অনেকটা পথে হাঁটতে হবে। বাড়ির সামনে বিশাল ফাঁকা জায়গা আছে। রাত হওয়ার আশেপাশে পরিবেশটা ভালোভাবে দেখা যাচ্ছে না। নিচতলায় অর্ধেক ভবন ফাঁকা। 2টা গাড়ি দেখা যাচ্ছে। মেয়েটিকে নিয়ে রেহান 2 তলার মেইন ডোরের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। রেহানের মা রুবিনা চৌধুরী দরজা খুলে চরম একটা শক খেলেন। তার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরছে। ব্যাস, গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিলেন। ওগো, কোথায় তুমি? দেখো তোমার ছেলে কি করেছে। আম্মু শোনো। চুপ থাক তুই, কি শুনবো? কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ করে দিলি। মেয়েটি ভয়ে রেহানের পিছনে লুকিয়ে গেল। আর রেহান বেচারা কিভাবে বোঝাবে মাকে? তার মা অল্পতেই রিয়াক্ট করে। রেহান যেই ঘরে প্রবেশ করতে যাচ্ছিল, খবরদার ঘরে আসবি না। এমনি চশমা পড়তে পড়তে হাজির হলেন রেহানের বাবা রাহেন চৌধুরী। সাথে দৌড়ে এলো রাহেনের ছোট ভাই রিয়াদ। এবার রেহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কারণ সে তার বাবাকে বোঝাতে পারবে। কি হয়েছে? এমন চেঁচামেচি শুরু করছো কেন? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না? তোমার ছেলে বউ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। ভাবি এসেছে। চুপ, কিসের ভাবি? রাহেন চৌধুরী বরাবরই একজন রসিক মানুষ এবং তার পুরো পরিবারই ম্যাজিক্যাল ফ্যামিলি। ভুল কি বললো? ভাইয়ের বউ তো ভাবেই হবে, তাই তো চেঁচামেচি করার কি আছে? ছেলে বউ নিয়ে এসেছে, বরণ করে ঘরে তুললেই হয়। আল্লাহ, এ কি বলছে? কি সুন্দর কথা। ছেলে বউ নিয়ে এসেছে, ঘরে তুলে নিব। 2 দিন পর আবার নিজে বউ নিয়ে এসে বলবে বউ নিয়ে এসেছি, বরণ করে ঘরে তুলে নাও। এই দেখো, কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? আমার বিয়ের বয়স কি আছে? 2 দিন পর তো ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে ফিরবে। আমাকে কেন ডেকেছো? পরিচিত হওয়ার জন্য? আচ্ছা, আমি পরিচিত হয়ে নিচ্ছি। বৌমা শোনো, আমি হচ্ছি তোমার শ্বশুর আব্বু, উনি তোমার শাশুড়ি আম্মু। এই পিচ্ছিটা তোমার দেবর, আর তোমার বর তো তোমার সাথেই আছে। সালাম করো আমাদের। মেয়েটি রেহানের পেছন থেকে দ্রুত ঘরে প্রবেশ করায় রাহেন চৌধুরীকে সালাম করলো। তারপর রুবিনা চৌধুরীকে সালাম করতে গেলে, এই মেয়ে, একদম কাছে আসবে না, দূরে থাকো, দূরে থাকো। কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ হয়ে গেল। রেহান হতবাক হয়ে গেল তার বাবার আর মেয়ের কাণ্ড দেখে। গাদা একটা, বিয়ের আগে ফোন করে তোর মায়ের স্বপ্ন জেনে নিলি না? আব্বু, আমি বিয়ে করিনি। বিয়ে করিসনি মানে? কার বাড়ি থেকে বউ নিয়ে পালিয়েছিস? আরে এই মেয়ে বিপদে পড়েছে, আমার কথাটা তো আগে শুনে নাও। কোনো কথা শুনবো না, যার বউ তার কাছে দিয়ে আয়। আরে রেহান বলেছে তো বিপদে পড়েছে, আগে শুনে না ওর কথা। আয় ভেতরে আয়। রেহান ঘরে প্রবেশ করলো। মেয়েটিও দ্রুত এসে সোফায় বসে পড়ল, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপর রেহান সব ঘটনা খুলে বলল। রেহানের মা বাবা দুইজনই অবাক হয়ে আছে।
মেয়েটির দিকে তাকিয়ে দেখলো মুখে ভয়ের ছাপ। রায়হান চৌধুরী মেয়েটিকে জিজ্ঞেস করলো তার বাসা কোথায়। মেয়েটি কোনো উত্তর না দিয়ে রায়হানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। রায়হান চৌধুরী বেশ বুঝতে পেরেছে মেয়েটি খুব বেশি ভয় পেয়েছে, তাই আর কিছু জানতে চাইল না। রাস্তায় পুলিশের কোনো ঝামেলা হয়নি তো? না। আচ্ছা, রিয়াদের পাশের রুমটা দেখিয়ে দে থাকার জন্য, কাল দেখা যাবে বাকিটা। এখন চল, ডিনার করবি, প্রায় রাত 10টা বেজে গেছে। সবাই একসাথে খেতে বসলো। রেহান মেয়েটির খাওয়া দেখে অবাক হয়ে আছে। কিছুক্ষণ আগে মাত্র সে দোকান থেকে খাবার কিনে খাইয়েছে, এখন আবার এত খাবার খাচ্ছে কিভাবে? যেন 2-3 দিন ধরে না খেয়ে আছে। খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে গেল। রিয়াদের পাশে খালি রুমটা মেয়েটিকে থাকার জন্য দেওয়া হলো। রেহান মাত্র ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কপালে এক হাত রেখে হঠাৎ কারোর উপস্থিতি বুঝতে পেরে কপাল থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল মেয়েটি তার রুমের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উঠে বসে পড়ল। কি ব্যাপার, এখানে কেন এসেছো? আমি শাড়ি পরে ঘুমাতে পারি না। তো আমি কি করব? আমার ড্রেস লাগবে। আম্মুর 3 পিস পরতে পারবে? আমি ওসব পরতে পারি না। এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো শুনি? শাড়ি পরতে পারবে না, আবার 3 পিসও না, তাহলে কি পরবে? একটা টি শার্ট হলেই হবে। টি শার্ট পরবে? তাহলে তো এর বাসা ঢাকাতেই হবে। মাথা মোটা মেয়ে তো কিছুই বলতে পারছে না। আমার টি শার্ট পরতে পারবে? রেহান বিছানা থেকে নেমে আলমারি খুলল টি শার্ট নেওয়ার জন্য। পেছন থেকে মেয়েটি বলে উঠল লাল টি শার্টটা দিতে। রেহান বিরক্তি নিয়ে সেটাই বের করে দিল। তারপর মেয়েটি চলে গেল তার রুমে। মাঝরাতে বুকের মধ্যে ভারী কিছু অনুভব করে রেহানের ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল কেউ তার উপর হয়ে আছে। সে ধাক্কা দিয়ে ঝটপট করে বিছানা থেকে নেমে গেল। মেয়েটি নাড়া পেয়ে ঘুমের মধ্যে বলতে শুরু করলো, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। রেহান ডেকে মেয়েটির ঘুম ভাঙিয়ে দিল। মেয়েটি ঘুমো ঘুমো চোখে উঠে বসলো। কি হয়েছে, ডাকছেন কেন? এই, তুমি আমার রুমে কি করছো? ওই রুমে না, আমার খুব ভয় করছে। যদি ওরা আমাকে ধরে নিয়ে যায়? কারা ধরে নিয়ে যাবে? এখানে কেউ আসতে পারবে না। যাও, ওই রুমে যাও। প্লিজ, আমি এই রুমে থাকবো, আমার খুব ভয় লাগছে। ওকে, ঘুমাও। আপনি যাবেন না প্লিজ। আমি কি তোমার সাথে থাকবো নাকি? আমার সাথে প্রবলেম হলে আপনি সোফায় ঘুমান। রেহানের মেজাজ চরম খারাপ হয়ে গেল। এই মেয়ের ন্যূনতম বুদ্ধি বলতে কিচ্ছু নেই। অবিবাহিত একটা ছেলে আর একটা মেয়ে কি একসাথে থাকতে পারে? আপন ভাই বোন হলেও মেনে নেওয়া যায়। সে কিছু না বলে সোফায় বসে রইল। মেয়েটিও বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। রেহান যখন দেখলো মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তখন সে অন্য রুমে চলে গেল যেখানে মেয়েটিকে থাকতে দেওয়া হয়েছিল। সকালে রুবিনা চৌধুরী ছেলেদের ডাকতে এলে দেখলেন রেহান অন্য রুম থেকে বের হচ্ছে। কিরে, তুই এই রুমে কেন? কি করব, এই মেয়ে আমার রুম দখল করে নিয়েছে। রাতে ভয় হয়, দৌড়ে আবার রুমে চলে গেল। বাধ্য হয়ে আমাকে নিজের রুম ছাড়তে হলো। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে বিদায় করো। নিয়ে এলি তুই, এখন আমি বিদায় করব? সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। এভাবে বলতে নেই, বিপদে পড়লে হেল্প করতে হয়। দেখছি কি করা যায়। রেহান মায়ের সাথে যখন কথা বলছিল তখন দেখলো মেয়েটি হাই তুলতে তুলতে তার রুম থেকে বেরিয়ে এলো। রুবিনা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটির পরনে লাল টি শার্ট আর কালো জিন্স। রেহান কাল রাতে তেমন খেয়াল করেনি, এখন সে আরো অবাক হয়ে তাকিয়ে আছে। টি শার্টটা মেয়েটার ঢিলাঢালা জার্সি হয়ে গেছে। লাল টি শার্ট আর কালো জিন্সে ভালোই লাগছে তাকে দেখতে। ফর্সা মেয়েটিকে মানিয়েছে বেশ। রুবিনা একটু হেসে মেয়েটির কাছে এগিয়ে এলো। টি শার্ট দেখে তো বুঝতে পেরেছি এটা রেহানের, কিন্তু জিন্স তো রেহানের না। এটা কোথায় পেলে? শাড়ির সাথে এটা পরনে ছিল। শাড়ির সাথে জিন্স? আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করবে। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। এই পরিবারের সবাই লক্ষ্য করলো মেয়েটি খুব ভালো স্টাইলে খাবার খাচ্ছে। আচার আচরণ কথাবার্তা সবকিছু দেখে বোঝা যাচ্ছে শিক্ষিত ও ধনী পরিবারের মেয়ে হবে। কিন্তু সমস্যা একটাই, পরিচয় নিয়ে কোনো প্রশ্ন করলেই মেয়েটি কান্না করে দেয়। গত রাতের ঘটনা মনে করে ফেসে ভয়ের ছাপ পড়ে। কথার ছলে রবিনা মেয়েটির নাম জেনে নিল। আমাকে তোমার ভালো লেগেছে? খুব ভালো। তুমি শাশুড়ি আম্মু? আচ্ছা, তোমার নাম কি? বউ। এটা না, তোমার আব্বু তোমাকে কি বলে ডাকে? আব্বু বলে আমার পাগড়ি মেয়ে। ও আচ্ছা, তাহলে তোমার ফ্রেন্ডস কি বলে ডাকে? হেই, ফাস্ট অ্যান্ড কিউট গার্ল। তাহলে তোমার আম্মু কি বলে ডাকে? আম্মু বলে নাফিসা এখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না, ব্লা ব্লা ব্লা। এবার সবাই খুব বড় নিঃশ্বাস ছাড়ল।
অবশেষে তার নামটা জানা গেছে। কারোর আর বুঝতে বাকি নেই সে একজন ধনী বাবার আদুরে মেয়ে। মা নিশ্চয় কড়া গার্ড দিয়ে রাখে। কৌশলে তার বাবা মায়ের নামটা জেনে গেছে। সবাই খাওয়া শেষ করলো। মেয়েটি রিয়াদের সাথে তার রুমে চলে গেল। রেহানও তার বাবা মার সোফায় বসলো। আব্বু এখন কি করা যায়? কোথায় দিয়ে আসবো? কিছুই তো বলছে না এই মেয়ে। এর কোনো বাজে মতলব আছে মনে হয়। না হলে শিক্ষিত এত বড় মেয়ে আবার ঠিকানা না বলতে পারে? না, মেয়েটি খুব ভয় পেয়েছে গতকালকের ঘটনায়। তাছাড়া একটু পাগলি টাইপের, তাই তো তার বাবা পাগলি বলেই ডাকে। এখন ওর সামনে এসব কথা তোলাও যাবে না। নাফিসাকে দেখে বুঝাই যাচ্ছে ধনী পরিবারের মেয়ে। পুলিশকে ইনফর্ম করো, তারা সাহায্য করতে পারবে। ব্যাপারটা পুলিশের কাছে গেলে এ নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে। বাবার যে নাম বললো এমন তো কাউকে চিনি না। পত্রিকায় দেব? আমরা পত্রিকায় দিলেও তো তার সত্যিকার গার্ডিয়ান চিনতে পারবে না। তাছাড়া মেয়েটির মনে হয় কোনো শত্রু আছে, তারাও তো নিতে চাইতে পারে। ভালো কথা মনে করেছিস। তার পরিবার নিশ্চয় মেয়েকে খুঁজতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। 2টা দিন পত্রিকায় চোখ রাখি, তারপর না হয় আমরাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছেই থাকুক। ওকে, অফিসে যাবে না? চলো। নাফিসার তো জামা কাপড় নেই, তুই শপিং মলে নিয়ে যা, কিছু কিনে দিস। আমি পারবো না। এনেছিস তো তুই। এটাই তো সবচেয়ে বড় ভুল আমার। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা, ওয়াও, শপিং এ যাবো, আই লাইক ইট। এই টি শার্ট আর জিন্স পরে যাবে? তাহলে আর কিভাবে যাবে? যেতে হবে না। একে তো আমি এই বেশে নিতে পারবো না, অন্যথায় এর শত্রুরা আবার আমার পেছনে পড়বে। ওর এখন বাসা থেকে বের না হওয়াটাই বেটার। কি লাগবে লিস্টে লিখে দাও, আমি নিয়ে আসবো। ওকে। রেহান অফিসে যাওয়ার আগে শপিং করে বাসায় দিয়ে তারপর অফিসে গেছে। নাফিসা সারাদিন রুবিনার সাথে গল্প করে একদিনই ভালো ভাব জমিয়ে ফেলেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তার সাথে খেলায় মেতে উঠল। এই মোটো, চলো তোমাদের পুরো বাড়ি ঘুরে দেখি। আমি মোটু? তুমি তো একেবারে কুলোমুলো একটা। মটো নামই পারফেক্ট লাগবে। আম্মু দেখো ভাবি কি বলে আমাকে। দুষ্টামি বন্ধ করে এদিকে এসে লাঞ্চ করে নাও নাফিসা। নো, আমাকে বউ ডাকবে। আচ্ছা, বৌমা ডাকবো? বউ মা। লাঞ্চ করে রিয়াদকে সাথে নিয়ে পুরো বাড়িতে ঘুরে দেখতে লাগলো। বাড়িটা দেখতে পুরো ছোটখাটো একটা প্রাসাদই মনে হচ্ছে নাফিসার কাছে। প্রতিটা রুমে এক একটা করে বারান্দা আছে, মাঝে গ্লাসের পার্টিশন। চলো ছাদে যাই। এখন ছাদে গেলে আম্মু বকা দিবে। তাই নাকি? তাহলে তো আরো বেশি মজা হবে। মানে? লুকিয়ে লুকিয়ে যাব? না। ধুর, চলো চলো চলো। রিয়াদকেও টেনে ছাদে যেতে লাগলো। এই ফ্লোরগুলোতে কেউ থাকে না? না। কেন? তাহলে এত বড় বাড়ি করার কি প্রয়োজন? এটা আমাদের নতুন বাসা, এই ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হবে। ও আচ্ছা, এত বড় ছাদ এভাবে ফেলে রেখেছো কেন? বাগান করতে পারো এখানে। তাছাড়া একটা দোলনাও তো রাখুনি। এখানে কিছু করলে তো ভাড়াটিয়ারা সব নষ্ট করে দিবে। আমাদের বাগানও আছে, দোলনাও আছে। কোথায়? এদিকে আসো। রিয়াদ নাফিসাকে ছাদের কর্নারে রেলিং এর পাশে নিয়ে এলো। ওই যে নিচে দেখো। ওয়াও, এত বড় বাগান। তাহলে আর শুধু শুধু ছাদে এলাম কেন? চলো চলো নিচে যাই। আবার দৌড়ে নিচে এলো। দারোয়ান গেট থেকে দেখেই অবাক। এইটা কি আসলেই বাড়ির বউ? এমন গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরে বউরা? নাফিসা বাগান দেখতে লাগলো, আর রিয়াদ পানির পাইপ ঘুরে ফুল গাছগুলোতে পানি দিতে লাগলো। এই মোটো, পাইপ দাও আমার কাছে। আমাকে মোটো বলো কেন? দাঁড়াও। রিয়াদ পাইপ নিয়ে পানি দিয়ে নাফিসাকে ভিজিয়ে দিল। মাত্র তো ক্লাস 2তে পড়ো, দুষ্টু তো কম না তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। রিয়েলি? দেখে তো মনে হচ্ছে 2 এর বাচ্চা। এবার দেখো আমি কত দুষ্টু। নাফিসা রিয়াদের কাছ থেকে পাইপ নিয়ে রিয়াদকে ভিজিয়ে দিল। দুজনে অনেকক্ষণ ভিজে গোসল করে বাসে ফিরে এলো। রুবিনা দেখে চোখ কপালে। কিছুক্ষণ আগে মাত্র গোসল করলো, এখন আবার বাইরে থেকে গোসল করে এসেছে। দুজনকেই ইচ্ছা মতো বকা শুরু করলো। বকা আর কে শুনে? দুজনেই দ্রুত যার যার রুমে এসে চেঞ্জ করে নিল। বিকালে নাফিসা রিয়াদকে সাথে নিয়ে আবার নিচে এসে ক্রিকেট খেলতে লাগলো। রিয়াদের ভালোই হলো, একজন খেলার সাথী পেল। বাসায় একা একা কারোর সাথে খেলতে পারে না, শুধুমাত্র ছুটির দিনে ভাইয়া আর বাবাকে পায় খেলার জন্য। রুবিনাও একা একা ঘরে না থেকে তাদের সাথে নিচে নেমে এলো। দোলনায় বসে তাদের খেলা দেখছে। ওয়াও ভাবি, তুমি পাক্কা খেলোয়াড়। আব্বুও পারে না তোমার মতো, আর ভাইয়া পারে কিন্তু আমার সাথে খেলতে চায় না। আমি নাকি পারি না। আচ্ছা, তোমাকেও পাক্কা খেলোয়াড় বানিয়ে দিব। শাশুড়ি আম্মু, আসো না তুমিও। আমি? না না, আমি এসব খেলবো না, তোমরাই খেলো। কেন? আমার আম্মু তো খেলে আমাদের সাথে। তোমার আম্মুর মতো আমার এত এনার্জি নেই। এভাবে বসে থাকলে এনার্জি আসবে কিভাবে? ঠিকই বলেছো।
কথা বলতে বলতে নাফিসা বল নিতে গিয়েছিল, এমনই তার একদম কাছে গাড়ি এসে ব্রেক করলো। আয়া! সবাই ভয় পেয়ে গেছে, আর গাড়ির ভেতর থেকে রেহান রেগে মেগে তাকিয়ে আছে। এখনই বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। রাহান সাহেব গাড়ি থেকে দ্রুত নেমে নাফিসা কাছে এলো, রুবিনা ও রিয়াদও। ব্যথা পেয়েছো? না। রিয়াদ ব্যাট দাও তো, ড্রাইভারের আজ খবর করে ছাড়বো, দেখি গাড়ি চালাতে পারে না। ড্রাইভার। নাফিসা ব্যাট নিয়ে তেরের ড্রাইভিং সিটে দরজার পাশে যেতেই রেহান বেরিয়ে এলো। নাফিসা রেহানকে দেখে ভেজা বেড়াল হয়ে গেছে, ব্যাট নিচে নামিয়ে ফেললো। গাড়ির ভিতরে উকি দিয়ে আর কাউকে দেখতে পেল না, তার মানে রেহানই ড্রাইভ করছে। ড্রাইভারের খবর নিতে এসেছো? ড্রাইভার দেখে গাড়ি চালাতে পারে না, আর যে বলো নিতে এসেছে সে কি অন্ধ ছিল? আশেপাশে দেখে হাঁটতে পারে না? নো, আই মিন নাথিং। বলে ব্যাট ফেলে দিয়ে এক দৌড়ে ফ্ল্যাটে এসে নিজের রুমে দরজা লাগিয়ে বসে রইল। রেহান ছাড়া বাকিরা সবাই হাসতে লাগলো। সন্ধ্যায় রেহান রিয়াদের রুমে এসেছিল তাকে পড়াতে, কিন্তু এসে দেখলো নাফিসা পড়াচ্ছে রিয়াদকে। রিয়াদ, আমার রুমে আয় পড়তে। না, আজ আমি ভাবির কাছেই পড়বো। এই কিসের ভাবি? কে তোর ভাবি? আপু বলে ডাকবি? না, ভাবি বলে ডাকবে। ভাবি বলে ডাকবি কেন? একদম ভাবি বলবি না, আর একবার শুনলে তোকে জ্যাকসন মার দেবো। আম্মু, ভাইয়া আমার পর ডিস্টার্ব করছে। রেহান চলে গেল। রিয়াদ, জ্যাকসন মাইর কি? ওইটা ভাইয়ার পিটুনি দেওয়ার স্টাইল। কিভাবে দেয়? হাত পা একসাথে বেঁধে তারপর কাঠের স্কেল দিয়ে পিটুনি দেয়, আবার সুড়সুড়ি দেয়। তোমার শ্বশুরি আছে দেখি। রিয়াদকে সুসুরি দিতে লাগলো, আর রিয়াদ হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাচ্ছে। প্লিজ স্টপ। ওকে, তোমার ভাইয়ার সামনে বেশি বেশি আমাকে ভাবি ডাকবে, দেখতে চাই জ্যাকসন মায়ের। না। ইয়েস, না হলে আমি দিব। রাতে ডিনারের সময়। নাফিসা, তোমার কি ওই রুমে থাকতে ভয় লাগে? আমার একা থাকতে ভয় লাগে, ওই দুষ্ট লোক আমায় একা পেলে আবার ধরে নিয়ে যাবে। আমাদের বাসায় কেউ আসবে না, তবুও যদি ভয় পাও তাহলে তুমি রিয়াদের সাথে থেকো। ওকে। ওয়াও, ভাবি আমার সাথে থাকবে? আমরা গল্প করে ঘুমাবো, খুব মজা হবে। ঘুমাতে গেলেও মজা? গল্প করতে করতে আবার রাত পার করে দিবেন না। সকালে স্কুল আছে, নামাজও পড়তে হবে ফজরের সময় উঠে। নাফিসা, নামাজ পড়তে পারো না? আম্মু, তোমার আর জ্ঞান নেই? যে মেয়ে টি শার্ট পরে থাকে সে আবার নামাজ পড়তে পারবে? শাশুড়ি আম্মু, আমি নামাজ পড়তে পারি, কিন্তু সবসময় পড়ি না, একটু আলসে। আম্মু সারাদিন বকে নামাজ পড়, এখন বসে আছি, আম্মুর বকা নেই। মুহূর্তে হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল, চোখে পানিও এসে পড়েছে। সবাই অবাক। কি হয়েছে নাফিসা? আমি আব্বু আম্মুর কাছে যাব। সবাই হকচকিয়ে গেল। পুরো একদিন পর মেয়েটি তার বাবা মার কথা মনে পড়ল। কোথায় তোমার আব্বু আম্মু? ঠিকানা বলো, আমি তোমাকে দিয়ে আসবো। আমি জানি না, আমার আব্বু আম্মু আমাকে না পেয়ে কান্না করছে। আচ্ছা, আমরা অতি শীঘ্রই তোমার আব্বু আম্মুকে খুঁজে বের করব। এখন লক্ষ্মী বৌমার মতো খাওয়া শেষ করো তো। আচ্ছা। নামাজ না পড়লে আমি তোমাকে বকা দিব। এখন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নামাজ কোটি লাগবে। ওটা আবার কেমন? বোরকার মতো দেখতে। ওকে। নাফিসা আর রিয়াদ রাতে অনেকক্ষণ গল্প দুষ্টুমি করে ঘুমিয়েছে। তৃতীয় দিন সকালে রুবিনা চৌধুরী নামাজ পড়ার জন্য সবাইকে ডেকে উঠিয়ে দিলেন। সবাই নামাজ পড়ে নিল। তারপর রাহান চৌধুরী জগিং করার জন্য নিচে চলে এলেন। বাগানের পাশে হাঁটাহাঁটি করছেন। নাফিসাও এলো। সকালে ব্যায়াম করার অভ্যাস আছে তার। সে দেখতে পেল রাহান চৌধুরী অল্প কিছুক্ষণ হাঁটার পরেই দোলনায় বসে পড়েছে। শ্বশুর আব্বু, এভাবে ব্যায়াম করলে তো সারা জীবনও মেদ কমবে না। আচ্ছা, তাহলে কি করা যায়? একটানা 1 ঘন্টা হাঁটলে তো আর তোমার শ্বশুর আব্বুকে খুঁজে পাওয়া যাবে না। ওয়েট, আই এম কামিং। নাফিসা দৌড়ে এসে বাসায় এসে আবার দ্রুত নিচে নেমে এলো। হাতে 2টা কাপ, একটা রাহান চৌধুরীকে দিল আর একটা সে নিজে রাখলো। গ্রিন টি? প্রতিদিন সকালে 1 কাপ ও বিকেলে 1 কাপ গ্রিন টি খেতে হবে, আর টানা 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেই এনাফ। অবশ্য এই বাসাটা 2 বার রাউন্ড করলেই হয়। তুমি প্রতিদিন জগিং করো? আব্বুর সাথে আমার প্রতিযোগিতা চলে। আচ্ছা, তাহলে আজ আমার সাথে হয়ে যাক। ওকে। নাফিসা আর রাহান চৌধুরী কাপ রেখে প্রতিযোগিতা শুরু করলো। 2 বার বাসাটা রাউন্ড দিয়ে রাহান চৌধুরী বলল, চলো এবার আমাদের ব্যায়ামাগারে। কোথায়? রেহানের পাশের রুমটাই তো। দেখিনি তো। আচ্ছা চলো। রাহান ও নাফিসা ব্যায়ামগারে এসে দেখলো রেহান আর রিয়াদ এখানে ব্যায়াম করছে। রেহান যা করছে রিয়াদ তাকে দেখে তাই করছে। রিয়াদের ব্যায়াম করা দেখে রেহান হাসছে। রেহান হুট করেই রিয়াদকে কোলে তুলে নিয়ে ডাম্বেলের ন্যায় উপর নিচ করতে লাগলো। তুই তো আমার ড্যাম্বেল। ভাইয়া নামাও, আমি ব্যায়াম করব।
এই মোটো, তুমি তো এমনিতেই মোটো, ব্যায়াম করলে তো আরো বেশি মোটো হয়ে যাবে। রায়হান চৌধুরী হাসতে লাগলো। রেহান নাফিসা ও তার বাবাকে দেখে রিয়াদকে নামিয়ে দিল। আব্বু দেখো তো, ভাবি আমাকে মোটু বলে, আমি কি মোটা? অন্যদিকে আমার ফ্রেন্ড আমাকে শুটকি বলে। যারা তোমাকে শুটকি বলবে তুমি তাদের মোটা বলবে, আর যারা তোমাকে মোটো বলবে তাকে তুমি শুটকি বলে দিবে, ব্যাস। এগুলোই শিখিয়ে দাও, তারপর মারামারি করে আসো। মোটো আমার দেওয়া কিছু রুলস ফলো করবে, তাহলেই পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা বলো কি করতে হবে? বেশি বেশি ভাত খেতে হবে, আর প্রতিদিন বিকেলে একটু খেলাধুলা। এখন চলো, স্কুলে যাবে না? হোমওয়ার্ক রেডি করতে হবে তো। ওকে। নাফিসা ও রিয়াদ চলে গেল। একটু পাগলি টাইপের হলেও মেয়েটা খুব ভালো রেহান। দুদিনেই একেবারে মাথায় তুলে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় করলেই বাসি। আব্বু, পত্রিকায় তো কিছু পেলাম না। মাত্র তো একদিন গেল, আরো 2টা দিন দেখি। আচ্ছা। রেহান রুমে এসে দেখলো নাফিসা তার রুম থেকে বের হচ্ছে, হাতে হলুদ টি শার্ট। এই, তুমি আমার টি শার্ট নিয়ে কোথায় যাচ্ছ? এটা আমি রাতে পরবো। কেন, তোমাকে ড্রেস এনে দিয়েছি না? আমারটা কেন নিচ্ছ? আর কার থেকে পারমিশন নিয়েছো? হাজবেন্ডের ড্রেস নিতে আবার পারমিশনের কিসের প্রয়োজন? হোয়াট? কে তোমার হাজবেন্ড? কেন, তুমি? এই স্টুপিড মেয়ে, আমি তোমার হাজবেন্ড হলাম কবে? টি শার্ট দাও বলছি। না, দিব না, এটা আমার ভালো লেগেছে, আমি পরবো। দিতে বলছি, দাও। টানাটানি শুরু করে দিল রেহান। শাশুড়ি আম্মু, কি হয়েছে? আমাকে টি শার্ট দেয় না তোমার বড় ছেলে। রেহান দিয়ে দে। আম্মু, এটা আমার, আমি কেন দেবো? এ রেহান দিয়ে দে। রেহান রেগে ছিঁড়ে দিল। আউট। নেক্সট টাইম আমার রুমের আশেপাশে যেন না দেখি। বললেই হলো, আমার রুম, যখন ইচ্ছে তখন আসবো, তোমার কি? নাফিসা আর অন্য কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আসলে একটা পাগল। পাবনার পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো? আবার আমার ফ্যামিলিকে পাগল করে দিও না তো। মোটু, আজও আমরা গার্ডেনে গোসল করব, ওকে? ওকে। নাফিসা আজ রুবিনার সাথে রান্না করেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তারা আজও গার্ডেনে পানি দিয়েছে ও গোসল করেছে। লাঞ্চ করে বাগানে চলে গেল রিয়াদের সাথে। অনেক ফুল আছে বাগানে, পুরো বাগান ফুলে ফুলে ভরা। মোটু, শাশুড়ি আম্মুর ফোন নিয়ে আসো, ছবি তুলবো। ওকে। রিয়াদ দৌড়ে গিয়ে ফোন নিয়ে এলো, তারপর নাফিসার কাছে দিল। এটা তো শাশুড়ি আম্মুর না, কারটা নিয়ে এসেছো? ভাইয়ারটা। আম্মুর কাছে যেতেই দেখলাম সেন্টার টেবিলে ভাইয়ার ফোন, মনে হয় ভুলে রেখে গেছে বাসায়, তাই এটাই নিয়ে এসেছি। ওকে, যারই হোক না কেন, ছবি তুলতে পারলেই হলো। তারপর বিভিন্ন স্টাইলে নাফিসা ও রিয়াদের অনেকগুলো ছবি তুলল। আবার ক্রিকেট বল নিয়ে খেলছে। সন্ধ্যায় রিয়াদকে পড়াচ্ছে। রেহান এসেছিল পড়াতে, আজও নাফিসাকে দেখে রেগে নিজের রুমে চলে গেল। সবার সময় নাফিসার সাথে ভালো কাটে, রেহানের সময় যেন কাটছেই না। অন্যান্য দিন এই সময়টা পার করত নেহার সাথে ফোনে কথা বলে, রিয়াদের সাথে দুষ্টুমি করে, রিয়াদকে পড়া দেখিয়ে দিয়ে। রিয়াদ নাফিসাকে পেয়ে যেন তার ভাইকে ভুলেই গিয়েছে। আব্বু আম্মুর সাথে কত দুষ্টুমি করত, এখন আব্বু আম্মু যেন নাফিসাকে পেয়ে রেহানকেই ভুলে গেছে। সবাই নাফিসাকে সাপোর্ট করে। মেয়েটা আসার পর রেহানের সব আনন্দ কেড়ে নিয়েছে, ভালো লাগছে না কিছু তার। মোটু, ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে বলেছে, পারবে না? তুমিও কিছু লিখো না, তোমার লেখা দেখি কত সুন্দর। আমার ইংলিশ লেখা একটু সুন্দর হলেও বাংলা লেখা একদম বাজে। হোক বাজে, তাও লিখো। কি লিখবো? তুমিও এরকম চিঠি লিখো, একটা রেস হয়ে যাক, কার লেখা আগে শেষ হয়। ওকে, স্টার্ট দাও। দুজনেই লেখা শেষ করে নিল। রুবিনা ডিনার করার জন্য ডাকলে সবাই একসাথে ডিনার করে নিল। নাফিসা ডিনার শেষে সোজা রেহানের রুমে এসে রেহানের ফোন নিয়ে বিকালে তোলা ছবিগুলো দেখতে লাগলো। রেহান নিজের রুমে ফিরে দেখে নাফিসা তার খাটে হেলান দিয়ে রেহানের ফোন নিয়ে বসে আছে। তুমি এখানে কেন? ইচ্ছে হয়েছে তাই এসেছি। নিজের রুমে যাও, আমি ঘুমাবো। হু ইজ শি? রেহানের সামনে ফোন ধরে জিজ্ঞেস করলো। রেহান দেখলো নেহার ছবি দেখছে। আমার ফোন ধরেছে কেন? ফোন দাও। না, দিব না। আগে বলো, কে তোমার গার্লফ্রেন্ড? ফোন দিতে বলেছি। আগে বলতে হবে। এই মেয়ে, তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? কি পেয়েছো কি? হ্যাঁ, কখনো আমার রুম দখল করে নিচ্ছো, কখনো আমার টি শার্ট। আমার আব্বু আম্মুকেও নিজের সাপোর্ট বানিয়ে নিয়েছো, আমার ভাইটাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। একে একে সব দখল করে নিচ্ছো, এখন আবার ফোনও দখল করে নিতে চাইছো। কি চাইছো কি তুমি? আমার সকল আনন্দ শেষ করে দিয়েছো। রাস্তা থেকে আমি ঘরে কালসাপ তুলে এনে ঠাই দিয়েছি। বের হও আমার চোখের সামনে থেকে। রেহানের আচরণে নাফিসা খুব কষ্ট পেয়েছে। রেহানের হাতে ফোন দিয়ে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রেহানের খুব বিরক্ত লাগছে সব। কিছুক্ষণ পর, আম্মু, ভাবি কোথায়? ভাবি ঘুমাবে না? দেখ, রেহানের রুমে না হয় নাফিসার রুমে হবে হয়তো। রেহান ভাইয়ের রুমে ভাইয়া একা,
আর বাকি সব রুমে দেখছি ভাবি নেই। আমি ভাবলাম ভাবি তোমাদের রুমে এসেছে। এখানে আসেনি তো, ড্রয়িং রুমেও নেই। না। কি বলিস, কোথায় গেছে তাহলে? রুবিনা কিচেনে দেখে এলো সেখানে নেই। কিচেন থেকে বের হতেই দেখলো মেইন দরজা খোলা। সবাই তো বাসায় আছে, তাহলে মেইন দরজা খুললো কে? নাফিসা আবার এত রাতে বাইরে বেরিয়ে যায়নি তো। এদিকে রিয়াদ আর রাহান চৌধুরী রেহানের কাছে গেল। রেহান, নাফিসা কোথায়? জানি না। সে কি তাহলে কোথায় গেছে মেয়েটা? কোথায় গেছে মানে? ঘরে নেই? না। রুবিনা রেহানের রুমে এলো দৌড়ে। মেইন দরজা খোলা কেন? নাফিসা কি বাহিরে বের হয়েছে? কথাটা শুনে রেহানের মনে ছ্যাদ করে উঠল। রেহান তো নাফিসাকে চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলেছে, সে কি এত রাতে বাসা থেকে বেরিয়ে গেছে? রেহান দ্রুত বিছানা থেকে নেমে গেল। ঘরে দেখেছো তো ভালো করে? হ্যাঁ, আমি সব দেখেছি। ভাবে আবার ছাদে চলে যায়নি তো? আব্বু তুমি ছাদে দেখে আসো, আমি নিচে যাই। কথা বলে রেহান ফোন নিয়ে দ্রুত নিচে নেমে এলো। গেট তো তালা দেওয়া। ইকবাল ভাই দারোয়ান তো এখানে ঘুমাচ্ছে। দারোয়ানকে ডেকে তুললো রেহান। ভাইয়া, নাফিসাকে দেখেছো? নাফিসা আবার কেডা? আরে আমাদের বাসায় যে মেয়ে থাকে তাকে দেখেছো? ও, বড় ভাবি। এই লোককে ভেবে নিয়েছে আমার বউ? হ্যাঁ, এখন দেখেছো তাকে? না তো, বিকেলে দেখছিলাম। গেটে তালা লাগিয়েছো কখন? সন্ধ্যা আপনারা ঈশার নামাজ পড়ে আইসেন পরে। তাহলে তো বাইরে বের হতে পারবে না। কোথায় গেছে? ঘরেই কোথাও লুকিয়ে আছে হয়তো। কিন্তু আম্মু যে বললো মেইন দরজা খোলা ছিল, আবার ঘরের দিকে যেতে নিলে অমনি ফোনটা বেজে ওঠে। হ্যালো আব্বু, পেয়েছো? না, ছাদে নেই। আচ্ছা, আমি আসছি। ফোনে কথা বলতে বলতে গেট থেকে বাসার দিকে পা বাড়াতেই বাগানের সাইডে চোখ আটকে গেল। মনে হচ্ছে দোলনাটা দুলছে। হালকা আলোতে কাউকে দেখা যাচ্ছে। নিশ্চয় নাফিসা ছাড়া অন্য কেউ না। আব্বু তুমি রুমে যাও, নাফিসাকে পেয়েছি, আমি ওকে নিয়ে আসছি। ওকে। রেহান দোলনার কাছে গেল। দেখলো নাফিসা হাত পা দোলনায় হাঁটুতে মুখ গুজে কাচুমাচু হয়ে বসে কান্না করছে। এখানে বসে আছো কেন? সবাই এদিকে খুঁজে হয়রান। চলো বাসায় চলো। নাফিসা মুখ তুলে তাকালো রেহানের দিকে। রেহান তার চেহারা দেখে খুব কষ্ট পেল। কান্না করে চোখ মুখ ফুলে গেছে। রেহানের এখন নিজের উপর প্রচুর রাগ হচ্ছে। কেন সে বকা দিতে গেল? অন্যান্যদের মতো সেও তো বুঝতে পেরেছিল মেয়েটির আচরণ একটু আলাদা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে রেহান। নাফিসা বাসায় চলো, আব্বু আম্মু সবাই টেনশন করছে। যাব না আমি আব্বু আম্মুর কাছে যাব। সরি এসব বলার জন্য। নাফিসা লাফ দিয়ে দোলনা থেকে নেমে গেল, জুকরে কান্না করতে করতে। আমার কাছে আসবে না, আমি মরে যাব। একটু কাছে আসবে না, আব্বু আমাকে নিয়ে যাও। রেহান দোলনা থেকে উঠে দাঁড়ালে নাফিসা আরো 2 পা পিছিয়ে গেল। তারপর রেহান রাহান চৌধুরীকে কল দিয়ে বলল নিচে আসতে। রাহান চৌধুরী এসে নাফিসাকে অনেক কৌশলে মানিয়ে বাসায় নিয়ে এলো। রেহানও নিজের রুমে চলে এলো। সে শুধু ভাবছে নাফিসার সাথে এমন ব্যবহার করা একদম উচিত হয়নি তার। তারপর ফোনটা হাতে নিয়ে নেহার ছবিগুলো সব কাটতে লাগলো। আগেই কেটে দিত, কিন্তু মনে ছিল না। নেহার ছবি কেটে অন্য ফাইলে দেখলো নাফিসার ছবি। নাফিসার ছবি এখানে কিভাবে? রেহান বাকি সব ছবি দেখতে লাগলো। এবার বুঝতে পেরেছে আজ বাসায় ফোন রেখে যাওয়ায় নাফিসা আর রিয়াদ ছবিগুলো তুলেছে। বিভিন্ন ভঙ্গিতে অনেক ছবি তুলেছে। অজান্তে রেহানের মুখে হাসি ফুটে উঠল। চতুর্থ দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখে নাফিসা একদম চুপচাপ। বিশেষ প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলছে না, কোনো দুষ্টুমিও করছে না। রেহানের দিকে তো তাকাচ্ছেও না। রুবিনা ব্রেকফাস্ট করার জন্য ডেকে নিয়ে এসেছে। চুপচাপ খাওয়া শেষ করে আবারও রুমে চলে গেল। সবাই একটু আপসেট। চঞ্চল মেয়েটার নীরবতা কারোর কাছে ভালো লাগছে না। রেহান বসে টিভি দেখছিল। রিয়াদ ব্যাগে টিফিন রাখতে গিয়ে দেখলো নাফিসার চিঠিটাও তার ব্যাগে। উফ, ভাবের চিঠিও আমার ব্যাগে। ভাইয়া, এটা ভাবের কাছে দিয়ে দিও তো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। ওকে। নাফিসার চিঠি মানে? রেহান কাগজটা খুলে চিঠিটা পড়তে লাগলো। প্রাপকের নাম দেখে হাসি পেল, এক্সেল। এবার উৎসাহ নিয়ে বাকিটা পড়তে লাগলো। ডিয়ার অ্যালেক্স, আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি। আমার হাজবেন্ড, দেবর, শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মুকে নিয়ে। আব্বু আম্মু কোথায় যেন হারিয়ে গেছে। জানিস, আমার হাজবেন্ড রেহান চৌধুরী অনেক হ্যান্ডসাম। ছোট ভাইটা রিয়াদ চৌধুরী অনেক কিউট। 2 ভাই কিউটের ডিব্বা, অনেক ফর্সা, চুলগুলো সিল্কি সিল্কি, পারফেক্ট বডি। 2 ভাই লাল শার্ট পরলে একদম হিরো হিরো লাগে। হবেই না কেন? আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু অনেক ফর্সা ও কিউট। আমিও আমার হাজবেন্ডের লাল টি শার্ট পরে ঘুমাই।
আবার একটা হলুদও নিয়েছি। রিয়াদের সাথে তো আমি প্রতিদিনই ক্রিকেট খেলি, আবার গার্ডেনে পানি দিতে গিয়ে গোসল করি। রিয়াদি বলল আজ আমাকে ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে। অনেক কিছু লিখে ফেলেছি, আর জানতে দিব না তোকে। বাংলা বুঝতে কষ্ট হলে ইংলিশে ট্রান্সলেশন করে নিস। বাই বাই বেবি। চিঠিটা পড়ে রেহান হাসতে লাগলো। ভাবছে পাগলি মেয়েটা সত্যি রেহানকে তার বর ভেবে নিয়েছে আর তার পরিবারকে নিজের পরিবার হিসেবে নিয়েছে। রেহান ভাবছে নাফিসাকে অন্যরকম ভালোভাবে লাগতে শুরু করেছে। রেহান চিঠিটা নিয়েই নাফিসার কাছে গেল। রেয়াদের রুমের দরজার সামনে যেতেই নাফিসার রুম থেকে বের হতে যাচ্ছিল। রেহান পথ আটকালো। নাফিসা নিচের দিকে তাকিয়ে আছে, রেহানকে একবারও দেখছে না। নাফিসা সরি। নাফিসা কিছু না বলে ডান দিকে আসতে চাইলেই রেহান ডান দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এইবার বাম দিকে পাশ কাটাতে চাইলেই রেহান বাম দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এবার নাফিসা পেছনে সরে গিয়ে ধপ্পাস করে দরজা লাগিয়ে রুমে বসে রইল। রেহান হতাশ হয়ে ফিরে এলো ড্রয়িং রুমে। অফিসে যাবি না? 3 দিন কেটে গেল, পত্রিকায় তো তেমন কোনো নিউজ পেলাম না। এবার আমরাই নিউজটা দেই। আজ অফিস থেকে তুই সাবাখানায় নিউজ দিয়ে আসিস। বিকালে রেহানও তার বাবা মার সাথে বাসায় ফিরল। প্রতিদিন এ সময় বাসায় ফিরে দেখে নাফিসা আর রিয়াদ বাসার সামনে ফাঁকা জায়গায় ক্রিকেট খেলে, কিন্তু আজ খেলছে না। আজ খেলোয়াড়রা কোথায়? কি বলেছিস এমন মুড অফ হয়ে গেছে? উঁচু গলাতে কথা বলাতে এমন। মেয়েটা একটু অন্যরকম, হয়তো ছোট থেকে বেশি আদরে লালিত পালিত হয়েছে। এমন বিহেভ করিস না ওর সাথে। তোমাদের মতো তো এত সহজে সব বলতে পারি না। সাবাখানায় গিয়েছিস? না, মনে ছিল না। আচ্ছা, কাল যাবি। এখন তো কিছু একটা করে মুড অন করতে হবে। কথা বলতে বলতে বাবা ছেলে গাড়ি পার্কিং করে দোতলায় চলে এলো। রুবিনা দরজা খুলে দিল। বৌমা কোথায়? রেহান বাবার কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। বাহ, এসেই বউ মায়ের খোঁজ। রিয়াদের রুমে আছে, পেন্টিং করছে রিয়াদের সাথে। মুড কি অন হয়েছে? মনে হয় 20%। সারাদিন বাসায় থেকে মাত্র 20% ঠিক করেছো? তোর মায়ের জন্য এটাই অনেক। চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর জন্যই তো সারাদিন মেয়েটা মুড অফ করে রেখেছে। ভাগ্যিস কাল গেট খোলা ছিল না। সব সময় না বুঝে বেশি বেশি করে ফেলিস। আচ্ছা, বললাম না কোন কথা। তারপর রেহান রিয়াদের রুমে একবার উকি দিয়ে আবার নিজের রুমে চলে এলো ফ্রেশ হতে। তোয়ালে নিয়ে চুল মুছতে এমনি রিয়াদ এসে হাজির। তুই এখানে কেন? তোমার ফোন দাও। কেন? ভাবি বলেছি। রেহান নাফিসার কথা শুনে আর কিছু না বলে ফোন দিয়ে দিল রিয়াদের কাছে, কিন্তু রিয়াদ ফোন নিয়ে নাফিসার কাছে যায়নি। এই রুমে দাঁড়িয়ে কিছু করছে। কি করছিস তুই? এখন না বললি নাফিসা বলেছে ফোন নিয়ে যেতে? ভাবি ফোন নিয়ে যেতে বলেনি, ফোন থেকে ভাবির সব ছবি ডিলিট করে দিতে বলেছি। আমি সেটাই করছি। রেহানও দ্রুত রিয়াদের হাত থেকে ফোন নিয়ে নিল। যা, বের হয় এখান থেকে। তুমি এমন করছো কেন? যার ছবি সেই তো বলছে ডিলিট করতে। যেতে বলেছি এখান থেকে। রিয়াদ চলে গেল। রেহানের প্রচুর রাগ হচ্ছে রিয়াদের উপর। ছবিগুলো চেক করে দেখলো কয়েকটি ডিলিট করে ফেলেছে, এখনো অনেক বাকি আছে। তারপর ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিল। এবার রেহান রিয়াদের রুমে এসে দেখলো নাফিসা আর রিয়াদ খাটে বসে পেইন্টিং করছে জল রং দিয়ে। রেহানও তাদের পাশে বসলো। নাফিসা দেখেও না দেখার মতো নিজের মতো করে কাজ করতে লাগলো। রেহান লক্ষ্য করলো নাফিসা চমৎকার একটা দৃশ্য অঙ্কন করছে। দৃশ্যটা রাতের। বিশাল সমুদ্র তীরে একসাথে 3টি নারকেল গাছ, আকাশের চাঁদ, চাঁদের ঠিক বরাবর পানিতে কিছু একটা আঁকছে। নৌকা হবে হয়তো। এখন এটা কমপ্লিট হয়নি। রিয়াদ, আম্মু তোকে ডেকেছে। কেন? আমি কি জানি, গিয়ে দেখ, কিছু দিবে হয়তো তোকে। রিয়াদ দৌড়ে চলে গেল। নাফিসা সরি বলছি তো, এমন চুপচাপ থাকলে তোমাকে একদম ভালো দেখায় না। নাফিসা তার কথায় কোনো রেসপন্স করছে না, নিজের কাজ করতে ব্যস্ত। সরি বউ। এবার নাফিসা রেহানের দিকে তাকালো শুধু, কিন্তু কিছু বলল না। রেহান একটা মুচকি হাসলো। তারপর রঙের কোটা থেকে আঙুল দিয়ে একটু নীল রং নিয়ে নাফিসার নাকে লাগিয়ে দিয়ে আবার বলল সরি বউ। ব্যাস দিল রাগিয়ে। নাফিসা আর আর্ট পেপারটা সাইডে রেখে এক হাতে পুরো রং মেখে রেহানের মুখে মেখে দিল। তারপর নাফিসা খিলখিল শব্দ করে হাসতে লাগলো। রেহানকে পুরো বেড়ালের মতো দেখা যাচ্ছে। রেহান এবার রঙের ব্রাশটা নিয়ে নাফিসার গালে রং লাগিয়ে দিয়ে দৌড় দিতে গেলে রিয়াদ দরজার সামনে আটকে ধরলো। টেনে রেহানের টি শার্ট ধরে রইল।
তারপর নাফিসার রঙের ট্রে নিয়ে সব রং রেহানের গায়ে ঢেলে দিল, আর সাদা টি শার্ট বিভিন্ন রঙের রঙিন হয়ে উঠল। রিয়াদ আর নাফিসা এবার প্রাণ খুলে হাসতে লাগলো। রেহান কিছুটা তৃপ্তি পেল নাফিসার হাসি দেখে। তারপর রেহান বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমে রুবিনা ও রায়হান চৌধুরী ছেলেকে দেখে অবাক। এ কি তোর অবস্থা? রঙের পুকুরে ঝাঁপিয়ে পড়েছিস নাকি? রঙের পুকুরে ঝাঁপাইনি, তোমার বৌমায়ের মোট 100% অন করে এলাম। এরই মাঝে রিয়াদ এসে কান্না করতে করতে রেহানকে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগলো। রেহান দৌড়ে গিয়ে বাবার পিছনে লুকালো। রিয়াদ তাকে ধরার জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। এই কি শুরু করলি? এই ছেলের আবার কি হলো? এখনই না হাসছিল। এই তুই আমাকে মারছিস কেন? আরে আরে কি হয়েছে? আব্বু ভাই আমাকে মিথ্যা বলে আম্মুর কাছে পাঠিয়ে ওইদিকে আমার সব রং নষ্ট করে দিতেছে। তোদের নিয়ে আর পারি না। এই রং তো আমি এনে দিয়েছি। নষ্ট করেছে তো কি হয়েছে? জোরে না চুপ। রেহান রিয়াদকে আবার এনে দেবে। কালকের মধ্যে আমার নিউ কালার বক্স চাই। রাতে রায়হান চৌধুরী নাফিসাকে ক্যারাম খেলার প্রস্তাব দিল। নাফিসার মুড এখন সম্পূর্ণ ঠিক হয়েছে। রিয়াদের ছোট ক্যারাম বোর্ডে খেলছে নাফিসা। রিয়াদ ও রায়হান চৌধুরী রুবিনা তাদের পাশে বসে খেলা দেখছে। সবাই লক্ষ্য করলো নাফিসা খুব দক্ষতার সাথে খেলছে। নাফিসা তো দেখছি একদম পাক্কা খেলোয়াড়। আমি সব খেলাতেই চ্যাম্পিয়ন। আব্বু আমাকে শিখিয়েছে সব। আব্বুর সাথে প্রায় খেলি। বাবার কথা মনে করে যাতে আবার কান্না না করে সেজন্য রায়হান চৌধুরীর কথার মোড় ঘুরিয়ে দিল অন্যদিকে। আচ্ছা, কি কি খেলা খেলতে পারো তুমি? ক্রিকেট, হকি স্টিক, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডো, কার রেস, ফাইটিং ইত্যাদি। ওয়াও, লুডো আমার প্রিয় খেলা। তুমি লুডো ছাড়া আর পারোই কি? তাহলে তো তোমার সাথে একদিন দাবা খেলে দেখতে হবে। এখন আমি বাদ। হিংসুটে ছেলে। তারপর সবাই ডিনার করে যে যার রুমে চলে গেল। নাফিসা রিয়াদের সাথে বিছানায় শুয়ে গল্পের বই পড়ছে। ভূতের গল্প। সম্পূর্ণ বইটি নাফিসা পড়ে শোনালো। দুজনেরই এখন ভয় লাগছে। রেহান লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ কেউ দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো। রেহান টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো রিয়াদ ও নাফিসা দুজনে বালিশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তোমরা এখানে কেন? নাফিসা ও রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে রেহানকে কোনো উত্তর না দিয়ে সেকেন্ডের মধ্যে দৌড়ে এসে রেহানের দুপাশে দুজন রেহানকে চাপটে ধরে শুয়ে পড়লো। আরে আরে কি হচ্ছে এসব? ভূত? কিসের ভূত? কোথায় ভূত? ভাইয়া ওই রুমে ভূত আছে, ভয় করছে। আজ তোমার সাথে থাকবো। ভূত বলতে কিছুই নেই, যা ওই রুমে যা। নো ভয় লাগছে খুব। প্লিজ আজ এখানে থাকবো। রেহান আর কিছু বলল না। একসাথে তিনজন ঘুমিয়ে পড়ল। সকালে রেহানের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই নাফিসার চেহারাটা দেখল। কারণ রেহান ও নাফিসা পাশ ফিরে মুখোমুখি শুয়ে আছে। নাফিসা এক হাতে রেহানের গলা জড়িয়ে আছে, আর রিয়াদ পেছন থেকে পা হাত সব রেহানের উপরে তুলে দিয়েছে। একটুও নড়াচড়া করার সুযোগ নেই রেহানের। নাফিসার মুখটা রেহানের খুব কাছে। ঘুমন্ত মুখটা খুবই মায়াবী দেখাচ্ছে। ফর্সা মুখের ঠোঁট গোলাপি, চোখের পাপড়ি ও ভ্রু ঘন কালো। রেহান মুগ্ধ হয়ে দেখছে তাকে, আর মনে মনে ভাবছে মেয়েটা সত্যি সত্যি তার বউ হলে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। এখন তো আর নেহার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই রেহানের। আর মেয়েটা নিজেই তো রেহানের বউ বলে পরিচয় দিয়ে যাচ্ছে। নাফিসার দিকে তাকিয়ে ভাবনার মুহূর্তেই রেহানের মুখে হাসি ফুটে উঠল, আর মুখ ফসকে অস্পষ্ট স্বরে একটি শব্দ বেরিয়ে এলো, বউ। রেহান বেশ কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়েছিল। তারপর জানালার গ্লাসের দিকে তাকিয়ে দেখলো বাইরে আলো ফুটতে শুরু করেছে। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। সে কোনো মতে নিজের একটা হাত মুক্ত করে নাফিসার হাতটা সরিয়ে রিয়াদের হাত পা সরালো। তারপর রিয়াদ ও নাফিসাকে ডাকতে শুরু করলো। নাফিসা ঘুমের মধ্যেই রেহানের গলা জড়িয়ে আরও কাছে টেনে বলতে লাগলো, আম্মু ঘুমাতে দাও তো, এখন উঠবো না। রিয়াদ হাসলো তার কথা শুনে। আবার নাফিসা হাত সরিয়ে রিয়াদকে ঠেলে বিছানা থেকে নেমে জোরে জোরে ডাকতে শুরু করলো দুজনকে। দুজনে লাফিয়ে উঠে, উফ ভাইয়া সকাল সকাল কি শুরু করছো? দ্রুত উঠে নামাজ পড়, না হলে আম্মুকে ডেকে নিয়ে আসবো এখন। সবাই উঠে নামাজ পড়ে নিল। রেহান ব্যায়ামগার থেকে জানালা দিয়ে দেখতে পেল রায়হান চৌধুরী, রুবিনা চৌধুরী ও নাফিসা নিচে হাঁটাহাঁটি শুরু করছে। রেহান ও রিয়াদকে সাথে নিয়ে তাদের সাথে যোগ দিল। একটা ফুটবল নিয়ে গেল। সকাল সকাল ফুটবল? ফুটবল খেলাটাও অন্যরকম একটা ব্যায়াম। তোমাদের ব্যায়ামের আর কত কৌশল দেখবো। শাশুড়ি আম্মু, তুমি ব্যায়াম খুব কম করে করো। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে।
আল্লাহর রহমতে এমনিতেই পারফেক্ট। তোমার শ্বশুর আব্বুকে দেখো, এত ব্যায়ামের পরেও ম্যাথ বাড়িয়ে নিয়েছে। সারা জীবন আমার সাথে এভাবে লেগে থাকো কেন বলো তো? বেশি ভালোবাসে বলে। রুবিনা কিছু বলার আগেই নাফিসা উত্তর দিয়ে পা দিয়ে বল ঠেলতে ঠেলতে তাদের সামনে এগিয়ে গেল। পিছু পিছু রিয়াদও ছুটল, আর বাকিরা সবাই মুচকি হাসলো, কারণ ফুল বলেনি তো নাফিসা, সত্যি কথাটাই বলে গেছে। বাবা মায়ের মুখে প্রশান্তের হাসি দেখে রেহানও খুব ভালো লাগছে। তারপর রেহানও দৌড়ে নাফিসা ও রিয়াদের কাছে গিয়ে তিনজনে ফুটবল খেলতে লাগলো। মিস্টার ও মিসেস চৌধুরী দোলনায় বসে দেখছে আর ভাবছে মেয়েটা তাদের বাড়িতে এসে সবাইকে আনন্দিত করে রাখছে। রিয়াদ খেলার সাথী পেয়েছে। রেহান ছেলেটা আর নেহার সাথে ব্রেকআপের পর একদম বিষণ্ণত থাকতো, এখন সে কত আনন্দিত। দুজনের সন্তানদের কথা ভেবেই প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। এই পরিবারের সবাই সবার সাথে ফ্রি। রেহান নেহার কথা বাবা মায়ের কাছে লুকায়নি, প্রত্যেকেই বন্ধুসুলভ আচরণ করে একে অপরের সাথে। ব্রেকফাস্টের পর রিয়াদ স্কুলে চলে গেছে। রেহান ও রাহান চৌধুরী অফিসের জন্য তৈরি হচ্ছে, আর নাফিসা ও রুবিনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বাজলে রুবিনা উঠে দরজা খুলে দেখল নেহা এসেছে। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো। রেহান বাসায় নেই? হ্যাঁ আছে, অফিসের জন্য তৈরি হচ্ছে। এসো ভিতরে এসে বসো। নেহা রুবিনার সাথে ড্রয়িং রুমে এসে বসলো। সোফায় বসতেই নাফিসার দিকে চোখ পড়ল। এর আগে 2 বার এসেছে এ বাড়িতে, কখনো এই মেয়েকে দেখেনি। আর নেহার জানা মতে রেহানের কোনো বোনও নেই, তাহলে কেও? নাফিসা একবার নেহাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। নেহা, ব্রেকফাস্ট করে নাও। না আন্টি, আমি ব্রেকফাস্ট করে এসেছি। রেহানের সাথে একটু কথা আছে তাই এসেছি। ও আচ্ছা, বসো, ও এখনই আসবে। আন্টি ওকে। রুবিনা কিছু বলার আগেই নাফিসা জবাব দিল, বউ। সরি, বউ মানে? এই বাড়ির বউ। এ বাড়ির বউ মানে? কার বউ? পিছন থেকে। আমার বউ। হোয়াট? কি বলছো এসব? ইয়েস, যা শুনেছো তাই বলেছি, ও আমার বউ। রেহান, কি যাতা বলছো এসব? তুমি না আমাকে ভালোবাসো? ব্রেকআপ করে দিয়েছি তো মিস নেহা। এবার বুঝেছি কেন ব্রেকআপ করেছো। তুমি আমাকে বলো আমি দুশ্চরিত্রা, এদিকে তুমি যে ঘরে মেয়ে নিয়ে বসে আছো সেসব কিছু না। আরে দুশ্চরিত্র তো তুমি নিজেই। কথা বলে শেষ করতে পারেনি নেহা। এদিকে নাফিসা নেহার উপর ঝাঁপিয়ে পড়েছে, নেহার গলা চেপে ধরেছে। নেহা ছোটার জন্য হাত পা ছুটছে। রুবিনা আর রেহান রীতিমতো শকড নাফিসার আচরণে। তারা দুজনেই নাফিসাকে টেনে সরাতে চাইছে, নাফিসা ছাড়তেই চাইছে না কিছুতে। তুই ভাবে কথা বলছিস কেন? আমার হাজবেন্ড দুশ্চরিত্র? শাশুড়ি আম্মু ছাড়ো, আজ ওর খবর নিয়ে ছাড়বো আমি। আরে ও মরে যাবে তো। নাফিসা সারো বলছি। রেহান হ্যাচকা টান দিয়ে নাফিসাকে ছাড়িয়ে নিজের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। নাফিসা রেহানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রেহানের শক্তির কাছে পারছে না। নেহা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুবিনা 1 গ্লাস পানি এনে নেহারকে খাওয়ালেন। ছাড়ো আমাকে। নাফিসা শান্ত হও। এসেছিলাম সবকিছু মিটিয়ে নতুনভাবে সম্পর্কটা গোছাতে। এখন বুঝতে পারছি এখানে আসাটাই ভুল হয়েছে। আগে জানলে কখনো আসতাম না। গুড বাই। আরে যাও না, কে বলেছিল তোমাকে আসতে? যত সব ফালতু। নেহা চলে গেল, আর এদিকে নাফিসা এতক্ষণ ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করে পারল না। অবশেষে খেরাতি স্টাইলে রেহানের পা মেরে ছাড়া পেল। আউচ! নাফিসা রেগে রুমে চলে গেল, আর রেহান সোফায় বসে পা মালিশ করতে শুরু করলো। ব্যথা পেয়েছে খুব। অবশ্য রেহান তাকে এখন এমনিতেই ছেড়ে দিত, বেচারা একটু লেট করে ফেলেছে। ব্যথা পেয়েছিস? না ঠিক আছে, দেখো আব্বু রেডি হয়েছে কিনা, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি। আরেকজন যে কি মনে হচ্ছে মেয়েদের মতো মেকআপ করা শুরু করেছে। রুবিনা চলে গেলে দারোয়ান দরজার কাছে এলো পত্রিকা নিয়ে। রেখে যাও, আজ এত লেট করে পত্রিকা দিলে কেন? কি জানি। দারোয়ান টেবিল পেপার রেখে চলে গেল। রেহানের চোখ পত্রিকার উপর পড়তেই দেখলো কর্নারে নাফিসার ছবি। সে দ্রুত হাতে নিয়ে দেখতে লাগলো ভালোভাবে। হ্যাঁ, এটা নাফিসাই। দ্বিতীয় ছবিটা দেওয়া পত্রিকায় একটাতে শুধু নাফিসার হাসি মাখা ফেসটা, আর একটাতে নাফিসার অনেকগুলো লাল বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে কালো জিন্স ও সাদা টি শার্ট, কালো সাদা মিশ্রিত কেটস শু পরে। রেহান পত্রিকা নিয়ে দ্রুত তার রুমে চলে গেল। খুব ভয় হচ্ছে তার, সে কি নাফিসাকে হারিয়ে ফেলবে। রেহান তার রুমের দরজা বন্ধ করে পত্রিকার বিজ্ঞপ্তি পড়তে লাগলো। সেখানে লেখা আছে, লন্ডন প্রবাসী রিজন আহমেদের একমাত্র মেয়ে নূর নাফিসা পরিবার সহ বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের বন্ধুর বাড়িতে।
গত শনিবার থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোনো জায়গায় তার পরিচিত না। মেয়েটি পরনে ছিল বিয়ের পোশাক। যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল। তার মানে নাফিসা সেদিন যা বলেছে সব সত্যি ছিল? তার বাসা লন্ডন। এখন কি নাফিসা তার বাবা মায়ের কাছে চলে যাবে লন্ডনে? না, এ তো আমার বউ, আমি ওকে যেতে দেবো না। আমাদের কাছে থাকবে ও, ওর সন্ধান কাউকে পেতে দেবো না। রেহান, অফিসে যাবি না? দ্রুত আয়। হ্যাঁ আব্বু, আমি আসছি, তুমি গাড়িতে যাও। নিউজ পেপারটা আব্বু পড়লে আব্বু নাফিসাকে ফিরিয়ে দিবে, আব্বুকে পেপার পড়তে দিব না। তারপর রেহান পত্রিকা তার আলমারিতে রেখে বাবার সাথে অফিসে চলে গেল। অফিসের নিউজ পেপার ও লুকিয়ে রেখেছে। অফিসার আজ রেহান তার বাবাকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রেখেছে যাতে নিউজ পেপার পড়তে না পারে। বিকালে বাসায় একটু তাড়াতাড়ি ফেরাই দেখতে পেল রিয়াদ ও নাফিসা মাত্র বল ব্যাট নিয়ে বেরিয়েছে ক্রিকেট খেলার জন্য। তারা দুজন ফ্রেশ হয়ে রেহান ও তার বাবাকে নিচে নিয়ে এলো ক্রিকেট খেলবে বলে। রুবিনাও এলো। আমরাও খেলবো। ওকে, একটা আমার টিম আর একটা তোমার টিম, জিতলে গিফট। ওকে, ডান। আমি নাফিসার টিমে। আমিও ভাবির টিমে। তাহলে আমার টিমে কে? আমি একা। শাশুড়ি আম্মু যা ওই টিমে। না, আমি খেলবো না। তাহলে দারোয়ান ভাইয়াকে নিয়ে আসো। তারপর রেহান দারোয়ানকে ডেকে নিয়ে এলো। আর রুবিনা হলো আম্পায়ার। নাফিসা বরাবরই পাক্কা খেলোয়াড়, আবার সাথে আছে রায়হান চৌধুরী। অন্যদিকে রেহান পাক্কা খেলোয়াড় হলেও দারোয়ান একেবারেই হদম। সুতরাং জয়ী হলো নাফিসা টিম। নাফিসা ও রিয়াদ তো খুশিতে লাফাচ্ছে, আর সাথে বাকিরাও আত্মহারা। রেহান মুগ্ধ হয়ে দেখছে নাফিসা এ বাড়িতে সবার সাথে কত সহজে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রতিটি মুহূর্ত সবাইকে আনন্দে মাতিয়ে রাখছে। না, রেহান কিছুতেই নাফিসাকে যেতে দিবে না। সে নাফিসাকে সত্যি তার বউ বানাবে। নাফিসা টিম ইজ উইনার। গিফট দিতে হবে মিস্টার রেহান চৌধুরী। ওকে, বলো কি চাও। 6 তলার ছাদ থেকে লাফিয়ে পড়তে হবে। হোয়াট? আই এম জাস্ট জোকিং ইয়ার। লং ড্রাইভে নিয়ে যেতে হবে। ওকে, বাট আজ না, পরশুদিন অফিস অফ আছে, সেদিন নিয়ে যাব। ওকে, আমিও যাব। ওকে মোটু। রাতে ডিনারের সময় ভাইয়া আমার কালার বক্স এনেছো? কোথায়? আমার বেড সাইড টেবিলে রাখা আছে। ওকে ভাবে, আজ কিন্তু বাকি পেন্টিং শেষ করবা। ওকে, দ্রুত ডিনার শেষ করো, এখনই শেষ করব। ওকে। নাফিসা ও রিয়াদ দ্রুত ডিনার শেষ করে চলে গেল রিয়াদের রুমে। বাকিদেরও খাবার শেষ। রেহান, তোকে না বলেছিলাম সাবাখানায় যেতে, যাসনি কেন? মনে ছিল না। চেয়ার থেকে উঠে যেতে যেতে কথাটা বলে সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত নিজের রুমে চলে গেল। রায়হান চৌধুরীও রুবিনা চৌধুরী বেশ বুঝতে পেরেছেন রেহান নিশ্চয় এখন মিথ্যা কথাটি বলে গেল তাদের। রেহান নিশ্চয় চাইছে না নিউজটা পত্রিকায় দিতে। ষষ্ঠ দিন, নামাজ পড়ে সকালে ব্যায়ামের পর রেহান বাগানের পাশে সুইমিং পুলে সাঁতার কাটছে। নাফিসা রিয়াদদের রুমের জানালা দিয়ে দেখতে পেল রেহানকে। রিয়াদ, ফুটবল কোথায়? কেন, এখন ফুটবল খেলবে? না, তাড়াতাড়ি ফুটবল দাও। এই যে নাও। চলো চলো। কোথায়? আমার পিছু পিছু চলো। নাফিসা ফুটবল ও রিয়াদকে সাথে নিয়ে দৌড়ে ছাদে চলে গেল। তারপর কর্নালে রেলিংয়ের পাশে এসে 6 তলার ওপর থেকে ফুটবল দিয়ে রেহানকে ঢিল মারল সোজা রেহানের মাথায়। রেহান অবাক হয়ে এদিক সেদিক তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আর রেহানের অবস্থা দেখে ছাদে দাঁড়িয়ে রিয়াদ ও নাফিসা হাসতে লাগলো। এদিকে রেহান আশেপাশে খুঁজেই যাচ্ছে, বল তো আর নিজে নিজে আসেনি, কেউ তাকে ঢিল মেরেছে। কিন্তু কে? তারপর রিয়াদ চিৎকার করে রেহানকে ডাকলো, ভাইয়া। এবার রেহান উপরে তাকিয়ে দেখল ছাদে দাঁড়িয়ে নাফিসা আর রিয়াদ হাসছে। তার আর বুঝতে বাকি নেই এটা নাফিসা ঢিল মেরেছে। রেহান পানিতে থেকে ফুটবলের ভর করে সাঁতার কাটছে আর নাফিসাকে দেখছে। সে হাতে ইশারা করে দুজনকে ডাকলো সুইমিং পুলে আসার জন্য। রিয়াদ দ্রুত ছাদ থেকে নেমে এসে পুলে নেমে পড়ল রেহানের সাথে গোসল করতে। আর নাফিসা দোতলায় রিয়াদের রুমে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান আবারও ইশারায় ডাকলো তাকে পুলে যাওয়ার জন্য, কিন্তু নাফিসা না করলো, সে যাবে না। রেহান রিয়াদ পানিতে ফুটবল খেলে বাসায় চলে এলো। রেহান বাথরুম থেকে বের হয়ে দেখলো তার বাবা মা তার জন্য রুমের দরজা লক করে খাটে বসে আছে। আব্বু আম্মু তোমরা এখানে? বস, এখানে কথা আছে তোর সাথে। বলো। এই পত্রিকা তোর আলমারিতে কেন? দিন দিন বড় হচ্ছিস আর তোর বুদ্ধি কি লোপ পাচ্ছে নাকি? ভাগ্যিস জামা কাপড় ময়লা হয়েছে কিনা দেখতে আলমারি খুলেছিলাম, তা না হলে তো এটা পেতামই না কখনো। ওফ,
রবিনা শান্ত হও, আমি বলছি। তুই কি চাইছিস রেহান? তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আব্বু, কেন সম্ভব নয়? নাফিসা আমাদের এখানে বেশ ভালো আছে, তার তো কোনো প্রবলেম হচ্ছে না। আমরা তার সন্ধান কাউকে না দিলেই হয়। সে তো একবারও বলছে না এখান থেকে যাওয়ার কথা। বাবা মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেলে তারা কতটা কষ্ট পায় তা কি একটুও বুঝতে পারিস? তার উপর নাফিসা রেজওয়ান আহমেদের একমাত্র সন্তান, তারা কতটা কষ্টে আছে মেয়েটাকে না পেয়ে, সেটা কি একবারও ভেবে দেখেছিস? আমার ছেলে দয়ালু সেটা জানতাম, কিন্তু এতটা পাষাণ হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। দেখো বাবা, সন্তান সামান্য জ্বরে ভুগলে বাবা মা ছটফট করে তার সন্তানকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। কোনো বাবা মাই চায় না তার সন্তানের চোখের আড়াল হোক। তোকে সবসময় বলি, সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পর যেন ঘরে দেখি। তোর মা কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয়, কারণ অন্ধকার নেমে এলে ছটফট করে ছেলে কোথায় আছে, কি করছে। আর মেয়েটি 6 দিন ধরে বাবা মার কাছ থেকে দূরে আছে, তাহলে তাদের কি হাল হতে পারে? আজ হয়তো বুঝতে তোর বিবেকে বাধা পাচ্ছে, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবার কথাগুলো শুনে রেহানের চোখ লাল হয়ে গেছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে তার। এক নাফিসাকে হারাতে হবে, আর অন্যদিকে সে কোনো এক বাবা মাকে কষ্ট দিতে চাচ্ছিল না। সেও তো তার বাবা মাকে, ভাইকে খুব ভালোবাসে। তাহলে নাফিসাও নিশ্চয়ই তার বাবা মাকে খুব ভালোবাসে। এর জন্যই তো বারবার কান্না করলে বলতো, আমি আব্বু আমার কাছে যাব। পত্রিকায় ফোন নাম্বার ও অ্যাড্রেস দেয়া আছে, কল করে বলে দাও। কথাটি বলে রেহান অফিসের জন্য তৈরি হতে চলে গেল। ব্রেকফাস্ট। রবিনা শান্ত হও, আমি বলছি। তুই কি চাইছিস রেহান? তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আব্বু, কেন সম্ভব নয়? নাফিসা আমাদের এখানে বেশ ভালো আছে, তার তো কোনো প্রবলেম হচ্ছে না। আমরা তার সন্ধান কাউকে না দিলেই হয়। সে তো একবারও বলছে না এখান থেকে যাওয়ার কথা। বাবা মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেলে তারা কতটা কষ্ট পায় তা কি একটুও বুঝতে পারিস? তার উপর নাফিসা রেজওয়ান আহমেদের একমাত্র সন্তান, তারা কতটা কষ্টে আছে মেয়েটাকে না পেয়ে, সেটা কি একবারও ভেবে দেখেছিস? আমার ছেলে দয়ালু সেটা জানতাম, কিন্তু এতটা পাষাণ হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। দেখো বাবা, সন্তান সামান্য জ্বরে ভুগলে বাবা মা ছটফট করে তার সন্তানকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। কোনো বাবা মাই চায় না তার সন্তানের চোখের আড়াল হোক। তোকে সবসময় বলি, সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পর যেন ঘরে দেখি। তোর মা কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয়, কারণ অন্ধকার নেমে এলে ছটফট করে ছেলে কোথায় আছে, কি করছে। আর মেয়েটি 6 দিন ধরে বাবা মার কাছ থেকে দূরে আছে, তাহলে তাদের কি হাল হতে পারে? আজ হয়তো বুঝতে তোর বিবেকে বাধা পাচ্ছে, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবার কথাগুলো শুনে রেহানের চোখ লাল হয়ে গেছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে তার। এক নাফিসাকে হারাতে হবে, আর অন্যদিকে সে কোনো এক বাবা মাকে কষ্ট দিতে চাচ্ছিল না। সেও তো তার বাবা মাকে, ভাইকে খুব ভালোবাসে। তাহলে নাফিসাও নিশ্চয়ই তার বাবা মাকে খুব ভালোবাসে। এর জন্যই তো বারবার কান্না করলে বলতো, আমি আব্বু আমার কাছে যাব। পত্রিকায় ফোন নাম্বার ও অ্যাড্রেস দেয়া আছে, কল করে বলে দাও। কথাটি বলে রেহান অফিসের জন্য তৈরি হতে চলে গেল। ব্রেকফাস্ট করার সময় রেহান অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তারপর বাবার সাথে অফিসে চলে গেল। এইটুকু সময়ে সে কারোর সাথে তেমন কথা বলেনি। রাহান চৌধুরী রিজওয়ান আহমেদকে কল করে তাদের অফিসের ঠিকানা দিলেন। তার বন্ধু সহিত রিজওয়ান আহমেদ ও তার স্ত্রী আয়শা আহমেদ তাদের অফিসে এলো। বাবা ছেলে দুজনেই রিজওয়ান আহমেদের কাছে জানতে পারল বন্ধুর মেয়ের বিয়েতে এসেছিল তারা। নাফিসাও কনের সাথে পার্লারে যেতে ও বউ সাজতে বায়না করে। বাবা মায়ের আদরের সন্তান, মেয়ের যে কোনো ইচ্ছে পূরণ করতে তারা বাধ্য। কিন্তু পার্লার থেকে ফেরার পথে কনে এক গাড়িতে ছিল আর নাফিসা এক গাড়িতে ছিল, ওই বাড়িরই অন্য মেয়েদের সাথে। কনের বাবার সাথে পুরনো শত্রুতার কারণে কিডন্যাপাররা কনেকে কিডন্যাপ করতে এসে ভুল করে নাফিসাকে ধরে নিয়ে যায়। তারপর কিডন্যাপারদের পুলিশ ধরতে পেরেছে ঠিকই, কিন্তু নাফিসা তার কোনো সন্ধান দিতে পারেনি। তারপর রিজওয়ান আহমেদ রেহানের খুব কৃতজ্ঞতা প্রকাশ করলেন নাফিসাকে বাসায় ঠাঁই দেওয়ার জন্য। মেয়েকে দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন। দুপুরের দিকেই রেহান সহ তারা সবাই বাসায় এসে পড়ল। নাফিসা রুবিনার সাথে টিভি দেখছিল ড্রয়িং রুমে। রুবিনা দরজা খোলার পর নাফিসা রিজওয়ান আহমেদকে দেখে আব্বু বলে জোরে চিৎকার দিয়ে হাত থেকে রিমোট ফেলে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আয়শা আহমেদ ও রিজওয়ান আহমেদ মেয়েকে পেয়ে খুশিতে আর ক্ষোভে নীরবে চোখের পানি ফেলল, যেন তাদের কলিজাটা ফিরে পেয়েছে আজ। বাকিরাও তাদের খুশি দেখে খুব খুশি। রেহান অপরাধ বোধ করছে খুব। সে নিউজ না দিয়ে
খুব বড় ভুল করতে যাচ্ছিল। বাবা মা আর মেয়েটার খুশি কেড়ে নিতে চাচ্ছিল। সে আর এখানে দাঁড়িয়ে না থেকে তার রুমে চলে গেল। রুবিনা চৌধুরী মেহমানের আপ্যায়ন করছেন আর মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন চৌধুরী পরিবারের। তারপর বেশ কিছুক্ষণ পর তারা কথা বলল। রেহান ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে শুনতে পেল আগামীকালের ফ্লাইটে তারা লন্ডন ফিরে যাবে। নাফিসাও বেশ খুশি লন্ডন ফিরে যাওয়ার কথা শুনে। সে রেহানের সামনে গিয়ে দৌড়ে ব্যাগ গোছাতে চলে গেল। কারোর বলার অপেক্ষায় থাকেনি। রুবিনা ও রাহান চৌধুরী রিজন আহমেদকে বললেন, কাল যেহেতু চলেই যাবে, আজ নাফিসা তাদের কাছেই থাকুক। রিজন আহমেদ আর মানা করতে পারল না। কয়েক মিনিটে ব্যাগ গুছিয়ে চলে এলো আবার। সবাই নাফিসার কাণ্ড দেখে অবাক। রেহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কথা শুনছে আর দেখছে, কাউকে কিছু বলতে পারছে না। শাশুড়ি আম্মুকে ছেড়ে এত দ্রুত চলে যাওয়া হচ্ছে? আমার তো ছাড়তে ইচ্ছে করছে না। তোমার কষ্ট হচ্ছে না একটুও? তোমরাও আমাদের বাসায় যেও। আচ্ছা, কিন্তু আজ যে আপনি যেতে পারবেন না কেন? আর একদিনই তো আসো বাংলাদেশে, কাল এখান থেকে এয়ারপোর্টে যাবে। আব্বু আমাকে রেখে আবার চলে যাবে না তো? ইম্পসিবল। আমার পাগলে মেয়েকে রেখে কোথায় যাব? ওকে। আমার মেয়েটা একটু পাগলি টাইপের, নিশ্চয়ই পাগলামি করে খুব জ্বালিয়েছে আপনাদের। ওর পাগলামিগুলোই তো আমাদের আনন্দ মাতিয়ে রেখেছে। খুব মিস করবো পাগলিটাকে। বিকালে নাফিসাকে এই বাড়িতে রেখে মেহমানরা চলে গেল। তাদের থাকার জন্য বলা হয়েছে, কিন্তু কাল চলে যাবে, তাই বন্দোবস্ত করতে তারা বন্ধুর বাসায় চলে গেল। সন্ধ্যায় নাফিসা রিয়াদকে পড়াচ্ছে, রাহান চৌধুরীর সাথে দাবা খেলছে। সবাই একসাথে ডিনার করে তারপর ঘুমাতে চলে গেছে। এর মাঝে রেহানের সাথে নাফিসার কোনো কথাই হয়নি। সবাই ঘুমিয়ে যাওয়ার পর রেহান রিয়াদের রুমে এলো। নাফিসা ও রিয়াদ দুজনেই ঘুমিয়ে আছে। রেহান নাফিসার পাশে খাটে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই চেহারা দেখে কেন জানি খুব কষ্ট হচ্ছে তার। নেহার সাথে 3 মাসের রিলেশন রেখে ব্রেকআপের সময়ও এতটা কষ্ট হয়নি। বুকে চাপা কষ্ট রেখে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, এসেছিলে কেন? আবার চলেই বা যাচ্ছ কেন? কি প্রয়োজন ছিল এত অল্প সময়ে এমন মায়া জড়ানোর? কিভাবে আজ নিশ্চিন্তে এখানে ঘুমাতে পারছো তুমি? ভয় পাচ্ছ না আজ? আমার সাথে কি ঘুমানোর বায়না আর করবে না? বারবার আমার সামনে এসে বলবে না তুমি আমার বউ? এই পাগলি বউ, একটু কথা বলো না তোমার বরের সাথে। নাফিসা গভীর ঘুমে মগ্ন। রেহান আরও কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিল। তারপর নাফিসার কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে নিজের রুমে চলে গেল। ঘুম আসছে না চোখে তার। ছুটির দিন হওয়ায় সবাই আজ বাসায় আছে। রুবিনা সকাল থেকে অনেক খাবার বানিয়েছে নাফিসাকে দেওয়ার জন্য। সকাল 8টার দিকে নাফিসার বাবা মা চলে এসেছে। 11টায় ফ্লাইট। নাফিসাও সব কিছু গুছিয়ে তৈরি। রেহান আজ তার রুম থেকে বের হচ্ছে না, শুধু ব্রেকফাস্ট করার জন্য একবার বেরিয়েছিল। নাফিসা তার আম্মুর কাছ থেকে পার্স নিয়ে রিয়াদকে কিছু গিফট দিয়েছে। 9টার দিকে তারা বেরিয়ে যাচ্ছে। রিয়াদ কান্না করছিল তার ভাবি চলে যাচ্ছে। রুবিনা চৌধুরী অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছে নাফিসাকে। রাহান ও রুবিনা চৌধুরীও খুব কষ্ট হচ্ছে আজ। মেয়েটা বাসায় এসে তাদের মেয়ের অভাব পূরণ করে দিয়েছিল। আজ আবার সেই মেয়ের অভাবটাই তারা অনুভব করছে। বাবার সাথে কুশল বিনিময় করে বের হতে যাবে, তখন নাফিসা বলল, আব্বু আম্মু তোমরা গাড়িতে যাও, আমি আসছি। ওকে, ক্যারি আপ। ওকে। নাফিসা দৌড়ে রেহানের রুমে এলো। রেহান বারান্দায় দাঁড়িয়েছিল। নাফিসা রেহানের পাশে এসে দাঁড়ালো। রেহান তাকে একবার দেখে আবার বাইরের দিকে তাকিয়ে আছে। হে হ্যান্ডসাম বয়, লুক অ্যাট মি। রেহান কোনো রেসপন্স করলো না। নাফিসা জোর করেই তাকে ঘুরিয়ে দিল তার দিকে। ওয়ানা হাগ মি প্লিজ। রেহান কয়েক সেকেন্ড পলকবিহীন তাকিয়ে এক ঝটকায় নাফিসাকে নিজের সাথে জড়িয়ে ধরল, যতটা শক্ত করে ধরা যায়। ইচ্ছে করছে সারা জীবন এভাবেই রেখে দিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না, আটকাতে পারছে না। কেন সে? আচ্ছা, এটা কি ভালোবাসা? তাহলে নেহার সাথে কি সম্পর্ক ছিল? রেহান ভেবে পারছে না কিচ্ছু। 2-3 মিনিট পর নাফিসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে রেহান তাকে ছেড়ে দিল। নাফিসা রেহানের গায়ে আলতো করে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রেহান স্তব্ধ হয়ে গেল নাফিসার কর্মে। সে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দোতলা থেকে দেখতে পেল তারা গাড়ি দিয়ে চলে গেছে। নাফিসার গিফট যে আর দেওয়া হলো না। আজই তো লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। নাফিসা তো রেহানকে ছেড়ে দেশ ছেড়ে একা একা চলে গেল।
বারবার তার সাথে কেন এমন হয়? যাকে ভালোবাসে সেই কেন দূরে চলে যায়? তাকে কি বোঝার মতো কেউ নেই? সবাই ধোঁকা কেন দেয় তাকে? ভেতরে খুব কষ্ট হচ্ছে তার, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেরা চাইলেও সেটা পারে না। সারাদিন বাসায় এক প্রকার নীরবতায় কেটে গেল, যেন কতদিনের সম্পর্ক এই মেয়েটার সাথে আজ সবার আনন্দ কেড়ে নিয়ে তাদের থেকে দূরে চলে গেছে। রেহানও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে আর কাউকে ভালোবাসবে না, কারোর জন্য তার মনে জায়গা নেই। খুব কঠিন বানিয়ে ফেলবেন নিজেকে। 2 বছর পর অফিস থেকে ফেরার সময় রাহান চৌধুরী রেহানকে নিয়ে একটা ফ্ল্যাট দেখতে গেল। রেহান, ফ্ল্যাটটা কেমন? আব্বু এটা দেখে কি করবে? আবার কেনার প্ল্যান করছো? এত বড় বাড়ি রেখে আবার ফ্ল্যাট কিনবে কেন? আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য। আগামী শুক্রবার তারা দেশে আসবে, ফ্যামিলি ছোটই, বলেছে একটা ফ্ল্যাট দেখতে। 4 দিনের মধ্যে ফ্ল্যাট কেনার ব্যবস্থা করলে ভালো হবে। মগের বললুক নাকি? 4 দিনে সব ব্যবস্থা করা যায় কিভাবে? আমাদের বাসায় থাকতে বলো, পরে ব্যবস্থা হলে চলে আসবে। তা না হয় বললাম, কিন্তু এখন দেখবি তো। ছোট ফ্যামিলি হলে খারাপ না, এটাই ভালো হবে। ওনাদের সাথে কথা বলেছো? পছন্দ হলে জাস্ট কিনে নেব। যিনি কিনবে ওনাকে ছবি পাঠাও, দেখো কি বলে। পাঠিয়েছি, বললো ভালো লেগেছে। তাও আমি যাতে ভালোভাবে দেখে নেই। সব ব্যবস্থা তো করেই রেখেছো, তাহলে আর কি, কনফার্ম করে দাও। ওকে। শুক্রবার সকালে এত আয়োজন কেন আম্মু? তোর আব্বুর ফ্রেন্ড আসবে আজ দুপুর 2টার দিকে, তারা আসবে। তোর আব্বু বলেছে এয়ারপোর্ট থেকে তোকে রিসিভ করতে। আমি কেন? আব্বু কোথায়? তোর আব্বু ভোরে একটা কাজে বেরিয়েছে, তোকে বলেছে যেতে, তুই যাবি, ব্যাস। আমি তো তাদের চিনিও না, কিভাবে রিসিভ করব? ওনারা তোকে চিনে, ছবি দেখেছে তোর খুঁজতে হবে না। আচ্ছা। এমনই সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো আব্বু। রেহান, ওরা 2টার দিকে আসবে, তুই একটু আগেই চলে যাস। আচ্ছা। 12টায় রেহান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। 1.5 ঘন্টা জ্যামে আটকে থাকতে হলো। 1:42 মিনিটে এয়ারপোর্টে পৌঁছালো। সেখানে আরও 30 মিনিটের মতো বসে আছে, কেউ তো আসছে না তার কাছে। আবার বেরিয়ে গেল না তো। রেহান আবার রাহান চৌধুরীকে কল করতে যাবে, তখনই ফোন পকেট থেকে নিয়ে আবারও রেখে দিল। এ কাকে দেখছে সে? ভুল দেখছে না তো? রিজন আহমেদ এসে জড়িয়ে ধরল রেহানকে। পিছনে আয়শা আহমেদ ও নাফিসাও আছে। হে ইয়াংম্যান, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেহান? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আম্মু, হু ইজ হি? হি ইজ রেহান। 2 বছর আগে তুমি তাদের বাসায় ছিলে। হ্যালো। রেহানের শরীরের রক্ত সব জমাট বেঁধে যাচ্ছে রাগে। এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেছে তাকে? কই, সে তো ভুলে যায়নি। মন চাচ্ছে কষিয়ে একটা থাপ্পড় লাগাতে, কিন্তু কোন অধিকারে? তার তো কোনো অধিকার নেই। তাই সে নাফিসার কথায় কোনো রেসপন্স করলো না। আঙ্কেল আন্টিকে গাড়িতে ওঠার জন্য বলল। নাফিসা রেহানের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে একটু অবাক হলেও তা নিয়ে আর মাথা ঘামালো না। সারা রাস্তা নাফিসা বকবক করেই যাচ্ছে তার বাবা মায়ের সাথে। রেহান খুব বিরক্ত বোধ করছে। রিজন আহমেদ রেহানকে কোনো প্রশ্ন করলে শুধু তার উত্তর দিয়ে যাচ্ছে রেহান। বাসায় আসার পর, ভাবি, হু আর ইউ কিউট বয়? আই এম রিয়াদ চৌধুরী। ইন্টেলিজেন্ট বয়। আব্বু, আমরা কাদের বাসায় এসেছি? আমার ফ্রেন্ডের বাসায়। 2 বছর আগে কি এ বাসায় এসেছিলাম? যাও, আঙ্কেল আন্টির সাথে কথা বলো। ওকে। নাফিসা ও তার বাবা মা রেহানের বাবা মার সাথে কথা বলল বেশ কিছুক্ষণ। নাফিসার কর্মকাণ্ড দেখে মেজাজটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। মাত্র 2 বছরের মানুষটা এতটা বদলে যায় কিভাবে? সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যায় কিভাবে? আগে তো শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু বলে ডাকতো, এখন আঙ্কেল আন্টি। বাহ, আব্বু আম্মু কিভাবে এই মেয়ের সাথে নর্মাল বিহেভ করছে? আমাদের কাউকেই তো চিনতে পারছে না। আগে জানলে কখনোই বলতাম না আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসতে, প্রয়োজনে হোটেলে ব্যবস্থা করে দিতাম। আল্লাহ জানে এসব কতদিন দেখতে হয়। এখন তো ইচ্ছে করছে আমি বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ, আমি কোথাও চলে যাব আব্বুকে বলে। তাদের ফ্ল্যাট ঠিক হলে এ বাসা ছেড়ে চলে আসব। দুপুরের পর থেকে রেহান বাড়ির বাইরে ছিল, লাঞ্চ করেনি বাসায়, বন্ধুদের উচিলায় বেরিয়ে গেছে, রেস্টুরেন্টে খেয়ে নিয়েছে, কিন্তু সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতে হলো। বাবার আদেশ, সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না। এসে দেখছে নাফিসার ড্রয়িং রুমে বসে রিয়াদের সাথে লুডো খেলছে, আর রিয়াদকে নাম ধরে ডাকছে। আগে তো মোটা ছাড়া কিছুই বলতো না। রেহানের এসব একটুও ভালো লাগছে না।
সে রুমে এসে লাইট অফ করে কপালে হাত দিয়ে শুয়ে আছে আর ভাবছে কালই ঢাকার বাইরে কোথাও চলে যাবে। নাফিসা আস্তে আস্তে রেহানের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর খুব সাবধানে রেহানের খাটের পাশে এসে রেহানের বুকে মাথা রেখে জাপটে ধরে শুয়ে পড়ল। রেহান হকচকিয়ে গেল এমন কাণ্ডে। সে দ্রুত উঠতে গেল কিন্তু সম্ভব হলো না। হাতটা বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো। নাফিসাকে দেখে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ধাক্কা দিয়ে সরাতে চাইছে কিন্তু পারছে না। এ কি, আপনি এখানে কেন? 2 বছর আগে কি আমি এখানে এভাবে শুয়েছিলাম? কি হচ্ছে কি এসব? ছাড়ুন। নাফিসা মাথা তুলে রেহানের দিকে তাকালো। ছাড়বো না। আপনার কি? রেহান হতবাক হয়ে তাকিয়ে আছে। নাফিসার চেহারা দেখে ইমোশনাল হয়ে গেছে সে। অজান্তে হাত দুটো দিয়ে নাফিসার মুখটা ধরে বলতে লাগলো, নাফিসা, সত্যি কি তোমার কিছুই মনে নেই? এত সহজে সবকিছু ভুলে গেলে কিভাবে? নাফিসা রেহানকে আরো অবাক করে দিয়ে রেহানের নাকটা টেনে দিয়ে বলল, সব মনে আছে রে পাগল, তোর জন্যই তো আমি এখনো কুমারী। রেহান স্তম্ভিত হয়ে গেছে। এটা কি বলল নাফিসা? সে কি ঠিক শুনছে তো? তার গলা ধা দিয়ে আসছে। মুহূর্তে পাশ ফিরে নাফিসাকে নিচে ফেলে রেহান নাফিসার উপরে উঠে পড়ল। কি বলেছো? আবার বলো। কেন, একবারই শুনতে পাও না? না, শুনতে পাই না। ডাক্তার দেখাও। আচ্ছা দেখাবো, আগে বলো আমাকে রেখে গিয়েছিলে কেন? বারে, আমার গ্র্যাজুয়েশন শেষ করতে হবে না? এখন এসেছো কেন? বিয়ে করতে আর আমার বরের সাথে থাকতে। আমাকে কেন বিয়ে করবে? ভালোবাসি বলে। আগে বলনি কেন? যদি আমি বিয়ে করে ফেলতাম অন্য কাউকে? সেই সুযোগ তোমাকে দিলে তো। তুমি কিভাবে জানতে? আব্বুর সাথে কি শ্বশুর আব্বুর এমনিতেই ফ্রেন্ডশিপ? 2 বছর আগেই তো আব্বু আম্মু শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মুর সাথে কথা বলে বিয়ে পাকা করে রেখেছে। আর আমি তোমার সব খবরই রেখেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তখনই বিয়ে হয়ে যেত। হোয়াট? তার মানে আমি ছাড়া সবাই জানতো? তুমি আর রিয়াদ ছাড়া সবাই। নাফিসার গালে রেহান তার গাল ঘষতে ঘষতে, এই পাগলি, তুমি কত দুষ্টু তা কি জানো? আহ! রেহান মাথা তুলে তাকালো নাফিসার দিকে। কি হলো? দাড়ি ঘষাতে আমার গালটা মনে হয় ছিলে গেছে। ফেসের কি অবস্থা করেছো, বুড়ো একটা। দেখে মনে হয় 2 বাচ্চার আব্বু হয়ে গেছো। আমার বয়স মাত্র 28 বছর। বুড়ি তো তুমি। মেয়েদের টিন এজ শেষ হয়ে গেলে বুড়ি হয়ে যায়। তোমার তো 20 হবেই। তাছাড়া তুমি 2 বছর আগে চলে না গেলে হয়তো আজ 2 বাচ্চার আব্বু থাকতাম। ইস, স্টুপিড একটা, যেন বছরে বছরে বাচ্চা জন্ম দিত। রেহান বলে আবার নাফিসার গলায় মুখ গুজে দিল। নাফিসা শিউরে উঠল। নাফিসা আস্তে আস্তে বলতে লাগলো, এই কি করছো? আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। রেহান দ্রুত মাথা তুলে নাফিসাকে বলল, এই বউ পালিয়ে বিয়ে করবে? হোয়াট? পালিয়ে কেন বিয়ে করব? আব্বু আম্মু তো আমাদের এমনিতেই বিয়ে দিবে। প্ল্যানও চলছে সবকিছুর। পালিয়ে বিয়ে করার মজাই আলাদা। চলো আজই বিয়ে করব। ইম্পসিবল। বিয়ের শপিংও করিনি, এই ড্রেস আপে বিয়ে? বউ না সেজে বিয়ে করব না। রেহান নাফিসার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে সোজা আলমারি খুলল। নাফিসার শোয়া থেকে উঠে বসলো। তারপর একটা লাল শাড়ি সাথে গহনা এনে নাফিসার সামনে রাখলো রেহান। নাফিসার শাড়ি দেখে রীতিমতো শকড। আপাতত এটা পরো, পরে না হয় আবার শপিং করে নেবে। তুমি এই শাড়ি এখনো যত্ন করে রেখে দিয়েছো? আমার বউয়ের শাড়ি আমি রাখবো না? এটা কিন্তু তুমি দাওনি। 2 বছর আগে আব্বু কিনে দিয়েছিল। আজ এটা পরো, পরে আমি কিনে দেব। সেম ওই দিনের মতো সাজবে। ওই দিন পার্লারে সেজেছি। মেকআপ লাগবে না, শুধু শাড়ি আর গহনা পরার কথা বলছি। চলো চলো। এই আব্বু আম্মু সবাই ড্রয়িং রুমে বসে আছে, কিভাবে যাব? দাঁড়াও আমি আসছি। চলো, কেউ নেই। আব্বু আঙ্কেলের সাথে রিয়াদের রুমে দাবা খেলছে আর আন্টি আর আম্মু কিচেনে। ওকে। দুজনেই চলে গেল বিয়ে করতে। রাত 10টার দিকে বাসায় এসেছে। আজও রুবিনা দরজা খুলছে। তিনি সেই 2 বছর আগের পরিস্থিতি দেখলেন আজ, কিন্তু একটু অবাক হলো না, বরং মুচকে একটা হাসি দিলেন। আবার সে 2 বছর আগের কথা মনে করিয়ে দিয়েছিস। আম্মু বরণ করবে না? 15 দিন পর আনুষ্ঠানিকভাবেই বরণ করে নেব। ফাজলামো বাদ দিয়ে এখন ভেতরে আয়। আম্মু আজ সত্যি বিয়ে করে এসেছি কাজী অফিস থেকে। কি? কাজীর ফোন নম্বরও এনেছি, জিজ্ঞেস করতে পারো কল করে। ব্যাস, শুরু হয়ে গেল তুমুল কাণ্ড। সবাই দৌড়ে এলো চিৎকার শুনে। ভাইয়া আবার বিয়ে করছো? আব্বু আমিও কিন্তু 2 বার বিয়ে করব। বেটা, তোর মা আমাকে সব বাসা থেকে বের করবে। আম্মু প্রবলেম কি? তোমরা তো আমাদের বিয়ে ঠিক করেছিলে, আমি অন্য কাউকে তো আর বিয়ে করিনি। বেরিয়ে যা বাড়ি থেকে, তুই আমার ছেলে না। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে শুধু।
কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এই এখন কোথায় যাব? শাশুড়ি আম্মু তো বেরিয়ে যেতে বলল। আম্মু চলে যাব বউ নিয়ে, কিন্তু কারো বাসায় যাব না, রাস্তায় থাকবো। একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। একে তো পালিয়ে বিয়ে করে এসে এখন আবার বউ নিয়ে রাস্তায় থাকবি? চৌধুরী পরিবারের মান সম্মান কি রাখবি না কিছু? শাশুড়ি আম্মু, পানি পান করার জন্য একটা দাঁত রেখে দিও তোমার ছেলের। পাজি মেয়ে একটা, পানি পান করতে দাঁতের প্রয়োজন হয় না, ভেতরে আয়। নাফিসার কথা শুনে এবার সবাই হেসে দিল। রুবিনা আর রাগারাগি না করে ভেতরে আসতে বলল। দুজনেই সবাইকে সালাম করলো। তারপর বিয়ের অনুষ্ঠান 15 দিন না রেখে 1 সপ্তাহ পর ফাইনাল করলো। একসাথে ডিনার করে তারপর নাফিসা রেহানের রুমের সামনে আসতেই পেছন থেকে ডেকে রেহান নাফিসাকে থামিয়ে দিল। নাফিসা কি জিজ্ঞেস করতেই রেহান আশপাশে তাকিয়ে চট করে নাফিসাকে কোলে তুলে নিল। তারপর রুমে প্রবেশ করলো। স্টুপিড একটা, কেউ দেখে ফেললে কি হতো এখন? কিছুই হতো না, সবাই তো জানে আমরা এখন ম্যারিড। দরজা লক করো। পারবো না, নামাও আমাকে। নো, লক করতে বলছি, লক করো। আরে আমি বাইরে যাব, নামাও। কেন? আমার লাগেছে এই রুমে, শাড়ি পরে আমি ঘুমাতে পারবো না। পালানোর চেষ্টা করছো? খুব ভালো করে বুঝতে পারছি। পালাবো না, সত্যি বলছি। ওকে, তাহলে আমি নিয়ে আসছি। এই না, তুমি চিনবে না, আমি যাব। রেহান আর কিছু না বলে নাফিসাকে নামিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে পাশের রুম থেকে নাফিসার লাগেজ নিয়ে এলো। নাফিসা লাগেজ থেকে লাল টি শার্ট বের করলো। এই, এটা কোথায় পেলে? আমি খুঁজেছিলাম, হলুদটা পেয়েছি, কিন্তু এটা পাইনি। পাবে কিভাবে? লন্ডন খুঁজেছো? এটা আমি সাথে করে নিয়ে গেছি, আর প্রতিটি রাতে আমি এটা পরে ঘুমিয়েছি। নাফিসাকে কাছে টেনে নিয়ে, আমিও কিন্তু হলুদ টি শার্ট পরে প্রতি রাতে ঘুমিয়েছি। একটিবার বলে গেলে কি হতো আমাকে ভালোবাসো? 2টা বছর না হয় আমরা প্রেম করেই কাটিয়ে দিতাম। সারপ্রাইজটা তো দিতেই পারলাম না। রেহান নাফিসার হাত থেকে টি শার্ট নিয়ে ঢিল মেরে সোফায় ফেলে দিয়ে আবার নাফিসাকে কোলে তুলে নিল। বিছানার দিকে যেতে লাগলো। কি হচ্ছে এসব? নামাও, আমি চেঞ্জ করব। আমি তো ভালো করে দেখলামই না, এখনই চেঞ্জ? এতক্ষণ কি চোখ বুঝেছিলে? এখন দেখবো। জানো তো আজ আমাদের স্পেশাল নাইট, বাংলায় যাকে বলে বাসর রাত। যা। রেহান নাফিসাকে বিছানায় শুয়ে দিয়ে সেও পাশে হাতে মাথায় ভর দিয়ে শুয়ে পড়ল। পলকের নাফিসার দিকে তাকিয়ে রইল। নাফিসা চোখ বন্ধ করে ফেলল। এভাবে তাকালে আমার লজ্জা লাগে। আমি তোমার লজ্জাময় সুন্দরের পূজারি। এই ডাইনিটি পরে আর কোনো প্রবলেম করেনি তো? কার কথা বলছো? নেহা। এসব ভাষা কোথায় শিখো? লন্ডন নিশ্চয়ই কেউ ডাইনি বলে না। গুগলে সার্চ করে শিখেছি, আরো অনেক কিছু জানি বাংলায়। আর কিছু খুঁজে পেলে না? এসব ভাষা শিখতে গিয়েছো? ধ্যাত, বলো না। না, ওর সাথে আর দেখা হয়নি। নাফিসার এক হাত নিয়ে খেলা করতে করতে, বউ সরাসরি উত্তর দিবে, আমাকে ভালোবাসো কবে থেকে? যেদিন শ্বশুর আব্বু বলেছিল তুমি আমার বর, সেদিন থেকে। আমি তোমাকে ভালোবাসি কবে থেকে জানো? না। যেদিন তুমি রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলে, সেদিন থেকে আজও ভালোবাসি বউ। আমিও ভীষণ ভালোবাসি মাই হ্যান্ডসাম বর। নাফিসার কপালে চুমু দিয়ে, এখন থেকে আর টি শার্ট জিন্স পরবে না। আমি কামিজ পরে থাকতে পারি না। শাড়ি তো পরতে পারো। সব সময় শাড়ি পরবে, কিন্তু শরীর দেখা যায় এমন পাতলা শাড়ি পরবে না। আমি শাড়ি এনে দিব, ওগুলো পরবে। ওকে, আমিও যাব শপিং মলে। ওকে, ঘুমানোর সময় টি শার্ট পরতে পারবে, শুধু আমি দেখব, অন্য কেউ যেন না দেখতে পারে। প্রতিদিন রাতে লাল আর হলুদ টি শার্ট দুটো পরে আমরা ঘুমাবো। 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো বাহানা চলবে না। কোরআন পড়তে পারো? বাট পিওর না। যখনই সম্ভব হবে কোরআন পড়বে, আম্মুর কাজে হেল্প করবে, সবসময় বড়দের সম্মান দিয়ে কথা বলবে, দুষ্টুমি করলেও লিমিটেশন রাখবে। কেউ অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবে। তোমার যত উল্টাপাল্টা দুষ্টুমি আছে সব আমার সাথে করবে। আমার কাছে কোনো কিছু লুকাবে না। কোনো কিছুর প্রয়োজন হলে ডিরেক্টলি আমাকে বলবে। পারবে না আমার দেওয়া রুলসগুলো মানতে? ইনশাল্লাহ। আরো কিছু? নাফিসার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে আর আমাকে বেশি বেশি ভালোবাসবে। রেহান লাইট অফ করে কথাটা টেনে নাফিসাকে নিয়ে শুয়ে পড়ল। আমি চেঞ্জ করব। সেই সুযোগ আর হচ্ছে না মিসেস, আজ সবটা আমি করিয়ে দিব। ছোট নৌকায় রেহান তার ভালোবাসা বউকে নিয়ে ভালোবাসার বিশাল সমুদ্রে পাড়ি দিতে চলে গেল। সকালে নাফিসার ঘুম ভাঙতেই দেখল রেহান পাশ ফিরে ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটিয়ে তার দিকে তাকিয়ে আছে। খুব লজ্জা লাগছে নাফিসার। সে রেহানের দিকে চোখ থেকে সরিয়ে নিল।
রেহান তার লজ্জামাখা ফেস থেকে হাসির রেখা আরো প্রশস্ত করলো। তারপর নাফিসার ঠোঁটে চুমু দিয়ে বলল, হ্যাভ এ সুইট মর্নিং ডিয়ার, ওয়েলকাম টু ম্যারিড লাইফ বউ। নাফিসা লজ্জায় রেহানকে চাপটে ধরে রেহানের বুকে মুখ লুকালো। রেহান কথাটা আর একটু টেনে দুজনের মাথা সহ ঢেকে দিল। ওঠো, দুষ্টুমি করবে না একদম। কে শুনে কার কথা? নাফিসাকে আজ রুবিনা তার একটা শাড়ি দিয়েছে পরার জন্য। নাফিসার শাড়ি পরে রান্নাঘরে আছে আয়শা ও রুবিনার সাথে। রুবিনাকে টুকটাক হেল্প করছে আর আয়শা ও রুবিনার গল্প শুনছে। রেহান ভোরে নামাজ পড়ে বাসা থেকে বেরিয়েছিল। বাসায় ফিরে নাফিসাকে রুমে দেখতে না পেয়ে কিচেনে গিয়ে উকি দিয়ে হা হয়ে আছে। নাফিসা আজ তার আমর নীল রঙের কাতান শাড়ি পরেছে, তার উপর ভেজা চুলগুলো ছেড়ে রেখেছে। খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে তার, কিন্তু ডাকবে কিভাবে? তার শাশুড়ি আম্মু আর এখানে আছে। পানি পান করার অজুহাতে কিচেনে ঢুকলো। রুবিনা একটু অবাকই হলো, কারণ পানি পান করার জন্য কিচেনে আসার কি দরকার? ড্রয়িং রুমেই তো পানি রাখা আছে। তা তো ও কিছু বলল না। নাফিসা একবার তাকিয়েছিল তার দিকে। রেহান রুমে যাওয়ার আগে ইশারা করলে নাফিসা ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। রেহান পানি পান করে বেরিয়ে গেল। রুমে কিছুক্ষণ অপেক্ষা করে আবার কিচেনে এলো। নাফিসা, আমার ফোনের চার্জার দেখেছো? না। আব্বু আম্মু কোথায় গেছে? বেই সাহেবের সাথে বেরিয়েছে। রিয়াদও। রেহান রুমে ফিরে এলো। রুবিনা নীরবে হাসলো। সে বেশ বুঝতে পারছে রেহান বারবার কেন আসছে। নাফিসাও হাসলো, কিন্তু তা প্রকাশিত হয়নি। রেহানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে কি তার ইশারা বুঝতে পারছে না? এবার রুম থেকে জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু পারলে 1 কাপ কফি করো। রুবিনা 4 কাপ কফি বানিয়ে নিয়ে ইচ্ছে করেই 2 কাপ নাফিসার কাছে দিয়ে বলল রেহানকে দেওয়ার জন্য। নাফিসাকে এবার নিরুপায় হয়ে রুমে যেতেই হলো। রেহান টি শার্ট খুলে সোফায় বসে ফোন দেখছে। নাফিসা এসে বেড সাইডে টেবিলে 1 কাপ কফি রেখে ঘুরে দাঁড়াতেই দেখলো রেহান তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। এইটুকু সময়ে রেহান দরজা লাগিয়ে দিয়েছে। তারপর নাফিসার হাত থেকে কাপটা নিয়ে অন্য একটা টেবিলে রেখে দিল রেহান। রেখে দিলে কেন? এটা আমার, আমি খাবো না। রাখো তোমার কফি খাওয়া, কতক্ষণ আগে ডেকে এসেছি, এত লেট করেছো কেন? আগে তার মাসুল দাও। বলেই নাফিসাকে নিয়ে খাটের উপর ঝাঁপিয়ে পড়লাম। দুহাতে নাফিসার হাত চেপে ধরলাম বিছানায়। কি হচ্ছে কি এসব? সরো। নাফিসার গলায় নাক ঘষতে ঘষতে, এই শাড়ি পরেছে কেন? ওর মাথা হ্যাং করার জন্য। তুমি তো বলেছো শাড়ি পরতে। নীল রংটা তোমাকে বেশ মানিয়েছে। ম্যাচিং ব্লাউজ কোথায় পেলে? শাশুড়ি আম্মুর তাই, দেখছো না কেমন ঢিলা? সরো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক, আমার কাজ আগে। রেহান 10 থেকে 15 মিনিট পর নাফিসাকে ছাড়লো। তারপর টেবিল থেকে কফি কাপটা নিয়ে একটাতে সে খেতে লাগলো আর একটাতে নাফিসার হাতে দিল। নাফিসা কাপ নিয়ে দেখলো কফি ঠান্ডা হয়ে গেছে। সে রেগে রেহানের হাতেই কাপ ধরিয়ে দিল। খাবে না? তুমিও খাও তোমার কফি। হ্যাঁ, ওকে আমিই খাই। বের হওয়ার আগে শাড়ির আঁচলটা মাথায় দাও, ঘাড়ে স্পষ্ট দেখা যাচ্ছে। নাফিসা দরজার সামনে থেকে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দেখলো সত্যি ঘাড়ে স্পট দেখা যাচ্ছে। গলার দিকটাও লাল হয়ে আছে। আবার রেহানের দিকে রেগে তাকিয়ে মাথার ঘোমটাটা টেনে রুম থেকে বেরিয়ে রিয়াদের রুমে চলে গেল। বাবা বাসায় ফিরলে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। আব্বু আজ অফিসে যেতে হবে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রেহানের দিকে। ছেলে বাবার কাছে সরাসরি কেমন প্রশ্ন তুলছে। আজ রাহান চৌধুরী মনে মনে ভাবছে, নতুন বিয়ে করেছিস, অফিস যাওয়ার ইচ্ছে না থাকলে তো কৌশলে ছুটি নিতি। সবার সামনে ছুটি চাওয়ার কি দরকার ছিল? ব্যাককেল। রেহান সবার অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে আবার বলতে শুরু করলো, না মানে নাফিসাকে নিয়ে শপিং এ যেতাম, তাই বলছিলাম। তোমার ইচ্ছে। আমিও যাব শপিং করতে। স্কুলে যাবে কে? আমি। একদিনে অফ করলে কিছুই হবে না। টিচারকে বলে দেবো ভাইয়ার বিয়ে ছিল তাই আসেনি। বুঝলেন বেআই সাহেব, আমার বড় ছেলের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট ছোট ছেলে। রেহান রুমে এসে দেখলো নাফিসা খাটে বসে পা ঝোলাচ্ছে। রেহান দরজা লক করে নাফিসার কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে বসলো। রেডি হয়ে অফিস যাও শ্বশুর আব্বুর সাথে, বিকেলে যাব শপিং এ। না, আজ ছুটি নিয়েছি। নো, কোনো ছুটি নেই, এখনই অফিস যাবে, যাও। কি হয়েছে তোমার? আমরা মাত্র কাল বিয়ে করলাম, আমাদের তো একটু আলাদা করে সময় কাটানোর প্রয়োজন। বাকিরা কি ভাববে বলো তো? আর আমাদের বিয়ে নেক্সট উইকে আবার হবে,
তাছাড়া বিয়ে হলেও অন্য কাজ রেখে বসে থাকবে, এটা কেমন হলো? সব কাজ নির্দিষ্ট নিয়মে চলবে, আর এর মাঝে যে সময়টুকু বাকি থাকবে সেটাই আমরা দুইজন মিলে উপভোগ করব। আমি অবাক, বাচ্চা মেয়েটা এত সিরিয়াস হয়ে গেছে কিভাবে? মাত্র একদিনেই ওর মধ্যে বাচ্চা ভাবটা হারিয়ে ম্যাচিওর ভাব এসে পড়েছে। কি হলো? ওকে মিসেস, যাচ্ছি অফিসে। আমি বসা থেকে উঠতে যাব, নাফিসা আমার হাত ধরে বসিয়ে দিল। রাগ করেছো? আমি মুস্কি হেসে নাফিসার কপালে চুমু দিলাম। না, রাগ করিনি, ভাবছি আমার বউ একদিনে কতটা ম্যাচিওর হয়ে গেছে, পাগলামি একেবারেই কমে গেছে। কিন্তু আমার সাথে পাগলামি করতে হবে অল টাইম, এটা বাদ দেওয়া যাবে না। নাফিসা উত্তরে শুধু মুস্কি হাসলো। রেহান গোসল করে এলে নাফিসা আলমারি থেকে শার্ট বের করে রেহানকে দিল, কিন্তু রেহান শার্ট নিল না। এবার নাফিসা রেহানের দিকে চোখ পাকিয়ে শার্ট পরিয়ে দিল। রেহান হেসে নাফিসা কোমর জড়িয়ে ধরে দাঁড়ালো, আর নাফিসা কলার ঠিক করে শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে। বউ, আজ আম্মুর ফোনটা সাথে রাখবা, অফিস থেকে কল করব। বিকেলে শপিং এ গেলে তোমাকে ফোন কিনে দেবো। নো, অফিসে কাজ করতে যাবে, প্রেম করতে না, সো নো কল। আর ফোন আমারই আছে, বিডি সিম কার্ড নেই। কোথায় তোমার ফোন? একবারও তো দেখলাম না। আমার পার্সে। এমন করো কেন? কাজ তো করবোই, ফাঁকে ফাঁকে বউয়ের সাথে প্রেমও করব। এমন করলে তুমি কাজ করতে পারবে না। পারবো। কোথায় তোমার ফোন? দেখাও। নাফিসাকে ছেড়ে আলমারি থেকে মোবাইলের বক্স নিয়ে সেখান থেকে একটা সিম কার্ড বের করলো, আর নাফিসার লাগেজ থেকে পার্স বের করে ফোন দিল রেহানের কাছে। রেহান সিম লাগিয়ে দিল। তুমি আর আমি মিলে একজন, সো একবারে বেশি কল দিবে না। তুমি এক, আমি এক, এবং আমরা দুজন মিলে এক, টোটাল 3টা দেব। ওকে? স্টুপিড। তোমার ড্রেসগুলো আলমারিতে জায়গা করে রেখে দিও, না পারলে আমি ফিরে রাখবো। ওকে। আমি নাফিসার মুখটা ধরে আলতো করে একটা চুমু দিলাম। আমারটা দিবে না? ইস, আমার লজ্জা লাগে। লন্ডন যাওয়ার সময় দিয়েছিলে কেন? ওদিন লজ্জা লাগেনি? না দিলে অফিসে যাব না। স্টুপিড, চোখ বন্ধ করো। না। নাফিসা 1 সেকেন্ড সময় নিয়ে রেহানের গালে চুমু দিয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। রেহানও হাসতে লাগলো। তারপর বাবা মার সাথে অফিসে চলে গেল। অফিস থাকাকালীন রেহান 3বার কল করেছে বউয়ের সাথে প্রেম করার জন্য। একটু তাড়াতাড়ি বাসায় ফিরে নাফিসা ও রিয়াদকে নিয়ে শপিং করতে গেল। বিয়ের শপিং সহ করতে করতে রাত হয়ে গেছে, তাই তারা রেস্টুরেন্টে ডিনারের জন্য গেল। রেহান খাবার অর্ডার দিয়ে গেছে, হঠাৎ নেহা এসে হাজির। বাহ, বউকে নিয়ে ডিনার এসেছো? ভাইকে সাথে এনেছো, বাচ্চা নিয়ে আসনি কেন? ভাই আর বাবু নেই তো, আনবে কিভাবে? নাফিসা এদিকে রেগে আগুন, আর রেহান ভয়ে না জানি রেস্টুরেন্টে কিছু করে বসে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস নেহা। সত্যি বললে গায়ে লাগে বুঝি? কিসের সত্য? আমার বউ লন্ডন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, আজ বাচ্চা নিয়ে আসেনি তো কি হয়েছে? আগামী 2 বছর পরে দেখো 2টা বাচ্চা নিয়ে এসেছি। তোমার তো মেবি এখনো বিয়েই হয়নি, আর কত বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে? সন্ন্যাসী থেকে যাবে নাকি? নেহা দাঁত ভাঙা জবাব পেয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত বেরিয়ে এলো। রেহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাগ্যিস নাফিসা কোনো কাণ্ড ঘটায়নি। ডিনার শেষ করে বাসায় ফিরে এলো। ভাবি আজকে আমার রুমে ঘুমাবে। ওকে। না, তোর রুমে কেন ঘুমাবে? ভাবি তো সবসময় আমার রুমেই ঘুমায়, কাল শুধু তোমার রুমে ঘুমিয়েছি। এখন থেকে এই রুমে ঘুমাবে, যা ভাগ। না, ভাবি আমার রুমে ঘুমাবে। ভাবি চলো। ওকে মটু, চলো। রেহান কড়া দৃষ্টিতে তাকালো, আর নাফিসা হাসতে হাসতে রিয়াদের রুমে চলে গেল। রেহানের প্রচুর রাগ হচ্ছে। দরজা লক করে সে একাই শুয়ে পড়ল। মোটু, আমি এখন থেকে তোমার ভাইয়ের রুমেই ঘুমাবো। কেন? এই রুমের অর্ধেকের মালিক আমি, তাই। কে দিয়েছে তোমাকে? আব্বু? না, আমি তোমার ভাইয়ের কাছ থেকে জিতে নিয়েছি। এখন থেকে আর আমাকে ডাকবে না, ওকে? সবাই যার যার নিজের রুমে। ওকে? ওকে, গুড নাইট। গুড নাইট। নাফিসা আবার রেহানের রুমে ফিরে এলো, কিন্তু দরজা ধাক্কা দিতে দেখলো ভেতর থেকে লক করা। বুঝতে পেরেছে রেহান রাগ করেছে। ডাকতে গিয়েও ডাকলো না। এখন ডাকলে ডিমান্ড বাড়বে রেহানের, তাই আবার রিয়াদের রুমে এসে শুয়ে পড়ল। তুমি আবার এখানে কেন? ভাবছি আজ এখানেই থাকবো, কাল থেকে আমার রুমে। ওকে। সকালে ঘুম থেকে উঠে রেহান আর নাফিসার সাথে কথা বলছে না, নাফিসাকে এড়িয়ে চলছে। ব্রেকফাস্ট শেষ করে রেহান অফিসের জন্য তৈরি হচ্ছে রুমে। নাফিসা এসে দরজা লাগিয়ে দিল। রেহান শার্ট পরছে।
নাফিসা এলো বোতাম লাগিয়ে দেওয়ার জন্য। রেহান পিছিয়ে গেল। নাফিসা আবার রেহানের কাছে এসে রেহানের 2 হাত তার কোমরে রাখলো। রেহান হাত সরিয়ে নিল, নিজের শার্টের বোতাম লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। নাফিসা লাগানো বোতামগুলো খুলে দিল। রেহান পাশ কাটিয়ে চলে আসতে চাইলে নাফিসা যে কাজটি করলো তাতে রেহান হাই ভোল্টেজ শকড। নাফিসা রেহানের শার্টের কলার খুব শক্ত করে ধরে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে রেহানের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল। 1 মিনিট পর নাফিসা ছেড়ে দিতে চাইলেও রেহান ছাড়তে দিল না। সে 1 মিনিটকে 5 মিনিটের অধিক সময় বানিয়ে ফেলল। নাফিসা লজ্জায় আর তাকাতে পারছে না রেহানের দিকে। রেহানের শার্টের 2টা বোতাম লাগানো ছিল। রেহান বাকি 2টো খুলে দিল। তারপর নাফিসার কোমর জড়িয়ে ধরল আর নাফিসার মাথা নিচু করে শার্টের বোতাম লাগিয়ে কলার ঠিক করে দিল। রেহান নাফিসার থুতনি ধরে মুখটা উঁচু করে দেখল। নাফিসার চোখ বুজে ফেলল। রেহান 2 চোখের পাতায় ও ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, বউ ডেইলি আমি এই সারপ্রাইজটাই চাই, মনে থাকে যেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাফিসা লাঞ্চ করে রুমে এসে দেখল 7টা মিসড কল। একটা মেসেজ রেহানের। মেসেজ ছিল, তোমার আজ খবর আছে বউ। নাফিসা মনে মনে বলল। তারপর নাফিসা কল রিসিভ হলো না। 5 মিনিট পর রেহান কল করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা কল দিয়েছি? কোথায় ছিলে? বাসায়। সেটা তো জানি, কি করছিলে? ফোন ধরছিলে না কেন? তোমার জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে বসে থাকি, এটাই তো চাও তুমি, তাই না? এখন যে লাঞ্চ টাইম, জানো না? বউ রাগ করছো কেন? আমি তো তোমাকে মিস করছিলাম তাই। আমার সাথে এতক্ষণ বাজে বিহেভ করে এখন ঢং দেখাতে আসছে। একদম কথা বলবা না আমার সাথে। সরি বউ, আর হবে না এমন। কল কেটো না প্লিজ। বলো কি বলবা? নামাজ পড়েছো? লাঞ্চ করেছো তুমি? কাজ নেই তোমার? একটু পরপর কল দাও। আব্বু কিছু বলে না তোমাকে? আব্বু কি বলবে? আব্বু তো নিজেই তো বউয়ের সাথে ফোনে প্রেম করে। 2 দিন ধরে ফোনে বউকে পায় না, তাই একটু পরপর এসে আমার প্রেমে ডিস্টার্ব করে। পাবে কিভাবে? আম্মু আর শাশুড়ি আম্মু সারাটা দিন বক বক করে। তাই তো পাই না। কথা কম কাজ বেশি। এখন কাজ করো। 3 বার হয়ে গেছে, আর একবার কল করলে মোবাইল ভেঙে ফেলবো। আল্লাহ হাফেজ। আগামীকাল রিজন আহমেদ তাদের নতুন ফ্ল্যাটে উঠবে। রাতে সবাই একসাথে ডিনার করে যার যার রুমে চলে গেল। নাফিসার রুমে এসে দেখল রেহান খাটে লম্বা হয়ে শুয়ে আছে আর ফোনে কিছু করছে। নাফিসার দরজা লক করে রেহানের হাত থেকে একটানে ফোন নিয়ে তার সমস্ত ভার ছেড়ে দিয়ে রেহানের উপর আকাশমুখী হয়ে শুয়ে পড়ল, তার মাথা রেহানের বুকের উপর। তারপর নাফিসা রেহানের ফোনে ফেসবুক চালাতে লাগলো। রেহান নাফিসা কর্মে হেসে নিজের হাত 2টা ভাঁজ করে নিজের মাথার নিচে রাখলো। আমি যে তোমার উপর শুয়ে আছি, তোমার কষ্ট হচ্ছে না? না। বউ। আগে তোমার নাম জিজ্ঞেস করলে বউ বলতে কেন? শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। বইয়ের সাজটাও অনেক ভালো লাগে। তোমাকে একটা গিফট দেওয়া বাকি আছে। নাফিসা দ্রুত ফোন খাটে রেখে রেহানের উপর থেকেই উল্টো দিকে ঘুরে রেহানের মুখোমুখি হলো। রেহান হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো। আস্তে পড়ে যাওয়া। পড়বো না। কিসের গিফট? লং ড্রাইভে নিয়ে যাওয়া। উপস, আমি তো ভুলে গিয়েছিলাম। কবে যাব? তুমি যেদিন বলবে। কাল তো নতুন ফ্ল্যাটে চলে যাব, তুমিই বলো। নতুন ফ্ল্যাটে যাবে মানে? তুমি সেখানে যাবে কেন? বিয়ের আগে মেয়েরা নিজের বাসায় থাকে, জানো না? একদিনের জন্য আমার কাছ থেকে দূরে থাকবে না। আমার বিয়ে হয়ে গেছে। নো, আমাদের বিয়ে আবার হবে, ততদিন পর্যন্ত সেখানেই থাকবো। বিয়ের আনন্দ সব ধুলোয় মিশিয়ে দিবে নাকি? একদম না করতে পারবে না। রেহান আর কিছু বলল না। এই এমন করে আছো কেন? কিছু না। মাত্র তো কয়েকটা দিন। আব্বু আম্মু কি ভাববে? স্টুপিড। মুড অফ করবে না বলে দিলাম। আর আমরা কাল লং ড্রাইভে যাব। শ্বশুর আব্বুকে বলে কাল তোমার অফিস ছুটি নিয়ে নিব, ওকে? রেহান পাশ ফিরে নাফিসাকে খাটে নামিয়ে দিল। দুষ্টুমি হাসি দিয়ে, ওকে, কাল তো চলেই যাবে। বাকি দিনের আদরগুলো অ্যাডভান্স করে দেই, কি বলো? নো। সকালে নাস্তা করার পর মিস্টার ও মিসেস আহমেদ ব্যস্ত হয়ে পড়ল গোছকাজ করতে। আর নাফিসার শ্বশুর আব্বুকে বলে রেহানের ছুটি নিয়ে নিল ঘুরতে যাবে বলে। মোটো দ্রুত তৈরি হয়ে নাও, ঘুরতে যাব। ওকে। এটা কি হলো? রিয়াদ যাবে কেন? তুমি একা যাবে কিনা বলো, না হলে কাউকে যেতে হবে না। তাছাড়া রিয়াদের স্কুল আছে। ভাইয়া আমিও যাব। আগামী 1 সপ্তাহ আমি স্কুলে যাব না। আব্বু টিচারকে কল করে বলে দিবে
আর আমি বড় ভাইয়ের বিয়ের উপলক্ষে 7 দিনের ছুটি চাহিয়ে একখানা আবেদনপত্র লিখিয়া আব্বুর সিগনেচার নিয়ে জমা করিয়া আসবো, ব্যাস। বাহ, যার বিয়ে তার খবর নেই, প্রতিবেশীর চোখে ঘুম নেই। স্কুলে যা। আম্মু, ভাইয়া কিন্তু সবসময় বেশি বেশি করে। কিছু বলো, তোমার জন্যই ভাইয়া এমন হয়েছে, শাসন করো না কোনোদিন। যার বিয়ে তার খবর নেই মানে কোথায় যাবে তুমি? আরে কোথাও না, কথার কথা বললাম। রিয়া তো যাবে আমাদের সাথে। আজ তোমার ইচ্ছায় কোনো রাজত্ব চলবে না, আজ আমি যা বলবো তাই হবে। ইয়েস, লাভ ইউ কিট ভাবি। লাভ ইউ টু। জলদি যাও। ওকে। রিয়াদা চলে গেল তৈরি হতে। নাফিসা নিজের রুমে এলো, পিছু পিছু রেহানও। দরজা চাপিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল। বাহ, দেবর ভাবি কি মহাব্বত। লাভ ইউ, আবার লাভ ইউ টু। রিয়াদ আমার দেবর না, আমার ছোট ভাই, ওকে? বাট তোমার এত হিংসে হচ্ছে কেন? হবে না। কই, আমি কখনো লাভ ইউ বললে তো আমাকে রিপিট করো না। করব কিভাবে? আমি তো তোমাকে লাভ করি না, আমি তোমাকে অফুরন্ত ভালোবাসি। এক গালে দিলে কেন? অন্যটা কি দোষ করেছে? এবার অন্য গালেও একটা দিল। স্টুপিড, ছাড়ো, রেডি হব। আমিও অফুরন্ত ভালোবাসি আমার বউকে। রেহান নাফিসা কপালে গভীরভাবে চুমু দিয়ে তারপর ছাড়ল। কিছুক্ষণ পর তারা বেরিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে, আমি গাড়ি ড্রাইভ করব। ভাবি, তুমি গাড়ি চালাতে পারো? ইয়েস, কতবার ড্রাইভিং রেসে ফার্স্ট হয়েছি হিসেব নেই। ফার্স্ট হও আর লাস্ট হও, এখন গাড়ি চালাতে পারবে না। এটা লন্ডন না, এখন তুমি বাংলাদেশে আছো। সো হোয়াট, আমি চালাবো। কাউকে অ্যাক্সিডেন্ট করে জেলে যাওয়ার শখ হয়নি আমার। সবসময় আমার মতের বিপরীতে থাকো কেন? যাও, গাড়িতে ওঠো। নাফিসার মন খারাপ করে পিছনের সিটে রিয়াদের সাথে বসলো। সামনে না এলে গাড়ি আজ স্টার্ট হবে না। না হোক আমার কি, বাসায় ফিরে যাব। রেহান ড্রাইভিং সিট থেকে উঠে এসে নাফিসাকে কোলে করে সামনে তার সিটে পাশে বসিয়ে দিল। রিয়াদ ওদিকে হাসতে হাসতে ফেরে যাচ্ছে। নাফিসা আবার নামতে নিলে রেহান গালে একটা চুমু দিয়ে বলল, নামবে না? ড্রাইভিং করতে দিব তোমাকে, কিন্তু এখন না, অন্য একটা জায়গায় নিয়ে। নাফিসা আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। রেহান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। রিয়াদ পেছন থেকে সামনে ঝুঁকে গাড়ির মিউজিক অন করে দিল। নাফিসা এখনো চুপচাপ। রেহান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে নাফিসার একটা হাত ধরে তার হাঁটুতে রাখলো। নাফিসা হাত সরাতে নিয়ে ব্যর্থ। রেহান আরও শক্ত করে চেপে ধরলো। ঢাকার হাইওয়ে প্রায় শেষ প্রান্তে এসে গাড়ি থামলো। নাফিসা আশেপাশে তাকালো। মুগ্ধকর কিছুই নেই, না আছে কোনো বাড়িঘর, আর না আছে কোনো মনোরম পরিবেশ। এক পাশে তাকালে শুধু বালির মাঠ দেখা যাচ্ছে, আর অন্য পাশে ময়লা আবর্জনা দুর্গন্ধ। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। নামো গাড়ি থেকে। ভাইয়া, এটা কোথায় নিয়ে এসেছো? ময়লা আবর্জনার স্তূপ। নামতে বলছি, নামো। দুজনে নেমে নাক চেপে ধরে রেহান পিছু পিছু যাচ্ছে। রেহান ব্রিজের ওপর নিয়ে গেল। রিয়াদ নাফিসা ব্রিজের নিচের দিকে তাকিয়ে দেখলো কালো পানি দেখা যাচ্ছে। লেকের পানি এমন কেন? লেক না, এটা নদী। রিয়াদ, এই নদীর নাম কি? ভাইয়া, এই নদীর নাম কি? তোকে জিজ্ঞেস করছে, তুই বল, আমি কেন বলবো? তাহলে এই নদীর নাম নামহীন নদী। রাবিশ একটা। ওই দিকে রাবিশ। নদীর নাম বলো, না হলে ধাক্কা দিয়ে এই কালো পানিতে ফেলবো। এটা আমাদের বুড়িগঙ্গা নদী, যেটা ঢাকার ময়লা ড্রেন হিসেবে খ্যাতি অর্জন করেছে। আবার কারো কারো প্রাণ এই নদীর পানি। কি অবস্থা করেছে! ইন্টারনেটে তো এমন কিছু তুলে ধরে না, সেখানে অনেক সুন্দর দেখায়। ভেরি ব্যাড স্মেল। আছে, অনেক সুন্দর নদীও আছে আউট অফ ঢাকা। চলো সেখানে যাই। এখন না, অন্য কোনো সময়। আজ শুধু ঢাকা ঘুরবো। এখন গাড়িতে ওঠো। যেখানে যেখানে গাড়ি থামাবো 10 মিনিটের বেশি সময় নেবে না। অনেকটা পথ পেরিয়ে আবার একটা ব্রিজের পাশে গাড়ি থামলো। এখানকার পরিবেশ আগের চেয়ে অনেকটা সুন্দর। বলার আগে রিয়াদ নাফিসা নেমে গেল। ব্রিজের উপর উঠলো তারা সবাই। প্রচুর বাতাস এখানে, ঠান্ডা বাতাস, সাথে একটা মিষ্টি জাতীয় গন্ধ আসছে। নাফিসার শাড়ির আঁচল উড়ে এদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। রেহান পেছন থেকে শাড়ির আঁচল সহ নাফিসাকে ধরলো। এমন বেখেয়ালিভাবে থাকলে তো গাড়ি এসে শাড়ির আঁচল নিয়ে যাবে, সাথে শাড়ির মালকিনও। এই জায়গাটা অনেক সুন্দর, নদীর পানিও পরিষ্কার দেখাচ্ছে, বিশুদ্ধ বাতাস। আই লাইক ইট। নাম কি এই জায়গার? এখন আমরা ঢাকা ও নারায়ণগঞ্জের সন্ধিস্থলে আছি। যে ব্রিজে দাঁড়িয়ে আছো এটা ডেমরা ব্রিজ নামে পরিচিত। নিচে যে নদী বয়ে চলেছে তা শীতলক্ষা নদী। নামটাই কতটা শীতল, বাতাসটাও শীতল, পানিও নিশ্চয়ই অনেক শীতল হবে।
মিষ্টি গন্ধ কিসের? পাশে মেবি কোনো রঙের মিল আছে। ভাইয়া মোবাইল দাও, ছবি তুলবো। রেহান মোবাইল বের করে দিল। সবাই একসাথে সেলফি, একা একাও ছবি তুলল অনেক। রেহানের ইচ্ছা না থাকা সত্ত্বেও নাফিসা ও রিয়াদের জোড়াজড়িতে ব্রিজের নিচে নদীর তীরে নিয়ে এলো তাদের। এখানে অনেকগুলো ছবি তুলল তারা। নাফিসা শীতলক্ষা নদীর শীতল পানিতে মুখ ধুচ্ছে, আর রেহান দৃশ্যটা ক্যামেরায় বন্দি করে রয়েছে। চলো না নৌকা করে ওই পারে যাই। নো, বলছি না আজ শুধু ঢাকা ঘুরবো। ইনশাল্লাহ পরবর্তী সময়ে এক এক করে সব জায়গায় ঘুরবো। ওকে। সবাই গাড়িতে উঠলে রেহান আবারও গাড়ি চালাতে শুরু করলো। কিছুটা পথ অতিক্রম করে আবার গাড়ি থামলো। একটা দোকান থেকে কয়েকটি চিপস, কেক, কোক, স্যান্ডউইচ কিনে এনে পিছনের ছিটে দিল। রিয়াদ ও নাফিসা দুজনেই চিপসের প্যাকেট খুলে চিপস খেতে লাগলো। এই রাস্তায় তেমন গাড়ি নেই, তাই রেহান নাফিসাকে বলল ড্রাইভিং করতে। নাফিসাও চিপস রেখে খুশি মনে সিট চেঞ্জ করলো। ড্রাইভিং করছে সে, আর রেহান নাফিসার প্যাকেট থেকে চিপস খাচ্ছে। রাস্তার দুপাশে গাছপালা, দেখতে পুরো গ্রামের মতো নীরব পরিবেশ। ফাঁকা রাস্তা হলেও নাফিসার ড্রাইভিং স্লো হয়ে যাচ্ছে। হবেই বা না কেন, প্রকৃতি তাকে মুগ্ধ করছে। এইভাবে ড্রাইভ করলে তো পথ কখনোই শেষ করা যাবে না। আমি পারবো না ড্রাইভিং করতে, আমি কিছু দেখতে পারছি না, সৌন্দর্য উপভোগ করতে পারছি না। তুমি চালাও। শখ মিটে গেছে, এদিকে আসো। এই জায়গার নামটা কি? এটা কি গ্রাম? এটা গ্রাম না, এটা উপশহর, আশুলিয়া মডেল টাউন হিসেবে পরিচিত। তারপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের অঞ্চল ঘুরছে। ঢাকা সেনানিবাস, সোহরাওয়ার্দী উদ্যান, ন্যাশনাল মেমোরিয়াল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ন্যাশনাল মিউজিয়াম সহ বিভিন্ন জায়গায় ঘুরছে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে থাকাকালীন নাফিসা কিছুক্ষণ ড্রাইভ করেছিল। সারাদিন ঢাকার অনেক জায়গায় ঘুরেছে তারা। লাঞ্চ, ডিনার রেস্টুরেন্টে সেরেছে। রাতে নাফিসাকে তাদের ফ্ল্যাটে রেখে দুই ভাই বাসায় ফিরে এসেছে। বিয়ের পূর্ব পর্যন্ত তারা ফোনে প্রেম করে দিনগুলো কাটিয়ে দিয়েছে। রিয়াদ তার বাবাকে বলে স্কুল থেকে পুরো 7 দিনের ছুটি নিয়েছে। গায়ে হলুদের প্রোগ্রামে যার যার বাসে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের প্রোগ্রাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজ নাফিসাকে পার্লারে পাঠায়নি, পার্লারের লোক সেন্টারে আনা হয়েছে, কেননা 2 বছর আগে রিস্ক কেউ নিতে প্রস্তুত নয়। সাজানোর পরপরই ফটোগ্রাফার তাদের দুজনের একত্রে ফটোশ্যুট করে নিয়েছে। বিয়ে পড়ানোর সময় রেহানের পাশে নাফিসাকে বসানো হয়েছে ঠিকই, কিন্তু রেহান তাকে একবারের জন্যও দেখতে পারেনি। কিভাবে দেখবে? নাফিসা ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। পরিবারের সদস্যরা প্রায় সবাই অবাক, মেয়েটা এত বড় ঘোমটা টেনে বসে আছে কেন? এখনকার মেয়েরা তো ঘোমটাই দেয় না। আর রেহান বেচারা ভয় পাচ্ছে, তার পাশে বসা মেয়েটি কি তার বোন নাফিসা নাকি অন্য কেউ? আশেপাশে মানুষ থাকার কারণে কোনো কথা বলতে পারছে না। অবশেষে যখন সিগনেচার করলো তখন নিশ্চিত হলো এটা নাফিসাই। বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের কার্য সম্পাদিত হয়েছে। রিজন আহমেদ রেহানের হাতে নাফিসাকে তুলে দিল। মিস্টার ও মিসেস চৌধুরী নাফিসার বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে বাড়িতে বউকে নিয়ে বাসায় ফিরেছে। মিস্টার ও মিসেস আহমেদ আজ শূন্যতা অনুভব করছে। তাদের মেয়েটা কি বড় হয়ে গেছে? আজ শ্বশুরবাড়ি পাঠাতে হলো একমাত্র মেয়েকে। কিভাবে থাকবে তাদের পাগলিটাকে ছাড়া? কিন্তু কি করার, এটা যে প্রকৃতির নিয়ম। এখন শুধু এটাই প্রত্যাশা, তাদের পাগলি মেয়েটা ভালো থাকুক। সকল বাবা মারই এই চাওয়া। অন্যদিকে মিস্টার ও মিসেস চৌধুরী মহা খুশি, তারা একটা মেয়ে পেয়েছে। মেয়ের অভাবটা তাদের পূর্ণ হয়েছে নাফিসাকে পেয়ে। ছেলের বউ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছে তারা নাফিসাকে। রেহান রুমে এসে দেখল সম্পূর্ণ রুম সাদা আর লাল গোলাপে ফুল সজ্জিত। খাটের মাঝখানে লম্বা ঘোমটা টেনে বসে আছে এক লাল পরী। দরজা লক করে জুতা খুলে ফোনটা বেড সাইডে টেবিলে রেখে খাটে এসে বসলো রেহান। 2 হাতে ঘোমটা তুলল বউকে দেখার জন্য। নাফিসার চোখ বন্ধ করে আছে। ফর্সা মুখে মেকআপের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। চোখের উপর নিচে মোটা করে কাজল আর্ট করা, ঘন কালো ফুলগুলো আঁচ করা, গোলাপি ঠোঁটজোড়া লাল লিপস্টিকে ঢেকে আছে। গাল দুটো গোলাপি আভা ছড়িয়েছে। তার উপর নাফিসার চোখের পাতা জোড়া ঘন ঘন কাঁপছে। রেহানের ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটে উঠল। মুহূর্তেই মাশাআল্লাহ বলে বইয়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নাফিসা চোখ মেলে তাকালো ঠিকই, কিন্তু রেহানের দিকে তাকাতে পারছে না। এটা কি আমার পাগলি বউটা?
নাফিসা নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। বউটা এমন নীরব কেন? নাফিসা কোনো জবাব দিল না। রেহান নাফিসাকে কোলে করে নিয়ে বারান্দায় চলে গেল। রেহানের বারান্দাটা অনেক বড়, ছোট একটা রুমের মতোই বলা যায়। বারান্দার লাইট অফ করে রেহান নাফিসাকে কোলে নিয়ে একটা টুলে বসলো। নাফিসা এখনো চোখ নিচেই নামিয়ে রেখেছে। বউ আকাশে তাকাবে একটু। নাফিসা গ্রিলের ফাঁকে আকাশে তাকিয়ে দেখল পরিষ্কার আকাশ জুড়ে লাখো তারা ঝিকিমিকি করছে আর পরিপূর্ণ চাঁদটা বিস্তীর্ণ আলো ছড়াচ্ছে। নাফিসার মন উৎফুল্ল হয়ে উঠল। আশ্চর্য মাখা হাসি নিয়ে রেহানের দিকে তাকালো। রেহানের মুখেও হাসির ঝিলিক। চাঁদের আলোতে দুজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। নাফিসা রেহানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রেহান গোল্ডেন শেরওয়ানি পরেছে, চপার বোতামটা খোলা। চাঁদের আলো রেহানের ফর্সা গালটাও স্পষ্ট দেখা যাচ্ছে। ইচ্ছা করছে গলায় ঠোঁটের ছোঁয়া লাগাতে। ফর্সা চেহারায় ক্লিন শেপ করা চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ঠোঁট জোড়া গোলাপি, ঘন কালো চোখের মণিজোড়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাফিসা যেন সেই দৃষ্টির মাঝে ডুবে যাচ্ছে। বউ দেখেছো, আজ গগন, নক্ষত্র ও চন্দ্র আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। কেমন লেগেছে সারপ্রাইজটা? সত্যি অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এভাবে দিলে হবে না, স্পেশাল কিছু করতে হবে। নাফিসা এবার ধন্যবাদ জানাতে স্পেশাল কিছু করলো। রেহানের কাঁধ থেকে হাতটা সরিয়ে মুখটা ধরে দীর্ঘ সময় নিয়ে ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিল। বেস্ট গিফট ফর মি ডিয়ার, লাভ ইউ। লাভ ইউ টু। হানিমুনে যাব কোথায় আমরা বলো? বাংলাদেশের সকল সুন্দর ও মনোরম জায়গাগুলোতে। ওকে, সব জায়গায় আবার রিয়াদকে টেনো না। ওকে। এই হাসিটা যেন সব সময় মুখে লেগে থাকে। তুমি আমার নীরব ভাষাগুলো বোঝো কিভাবে? ফর এক্সাম্পল? সারাদিন আমি ঘোমটা টেনে বসেছিলাম, একবারও বলনি ঘোমটা সরাতে। আবার রুমে এসে ঠিক আমি যেভাবে প্রত্যাশা করেছি তুমি সেভাবে আমার ঘোমটা সরিয়েছো। উত্তর তো একটাই প্রকাশ করব, ভালোবাসি তাই সব বুঝে চাই। তবুও একবার কনফিউজ ছিলাম, এটা আমার বউ কিনা। ঘুম পেয়েছে আমার খুব। ঘুমাও। কোথায় ঘুমাবো? তোমার কোলে বসে? স্টুপিড, এভাবে ঘুমানো যায়? বিছানায় যাব। নাফিসাকে কোলে নিয়ে রুমের বিছানার দিকে যেতে যেতে দেখো তো আমাদের জন্য কত সুন্দরভাবে ফুল দিয়ে বিছানা সজ্জিত করা হয়েছে। এখানে ঘুমানো কি শোভা পায়? তাহলে কি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত বিছানা দেখবে? রেহান জবাব না দিয়ে লাইট অফ করে নাফিসাকে নিয়ে শুয়ে পড়ল। নো, সজ্জিত বিছানায় আমরা অন্য কিছু করব। কি? ভালোবাসা বিনিময় করব। অনেক বেশি ভালোবাসি তোমায় আমি, মাই হ্যান্ডসাম বর। সারা জীবন ভালোবাসতে চাই বউ। অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা গল্প পড়ার জন্য, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ও আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আবারও জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ দীর্ঘ সময় পর আবারও গল্প নিয়ে হাজির হব।